আমরা শুরু করতে চাই আজ একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত, জিন যেটাই বলেন না কেন, আ যিনি এক্সপেরিয়েন্স করেছেন তিনি ছাড়া আর কেউ এর বাস্তবতা বুঝবেন না। এবং আমার এই ঘটনাটা আজ থেকে ২ বছর আগে হয়েছিল। একবার কলেজ ছুটি হলে আমি দাদাবাড়িতে যাওয়ার ডিসিশন নেই। আমি রাজশাহীতে থাকি, আমার দাদাবাড়ি নাটোরে। নাটোরে আমি রাত ৮টার দিকে পৌঁছাই। ওখানে কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে দাদাবাড়ির দিকে রওনা দেই, এবং যে জায়গায় রিক্সা কিংবা ভ্যান পাওয়া যায় ওখানে ১০টার সময় যাই। তখন শীতকাল ছিল, আশেপাশের লোকজন ছিল না। মাত্র ২ জন ২ টা ভ্যান দাঁড়ানো ছিল, এবং মোড়ের উপরে একটা টি স্টলে ৩ জন মানুষ দেখে ভাবলাম ওখানে হয়তো ভ্যান চালক আছে। ওখান থেকে আমার দাদাবাড়ি ৫ কিলোমিটারের ভেতরে গ্রামের মধ্যে। একজন ভ্যান চালক পেলাম, কিন্তু তিনি একা আমাকে নিয়ে যেতে রাজি হলেন না। ভাড়া বেশি দিতে চাইলাম, তবুও তিনি রাজি হলেন না। এমন সময় দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি যেতে চাইলেন। তিনি দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন। একজন বয়স্ক মানুষ যেমন পাঞ্জাবি পায়জামা পরেন, তিনি তাই পরা ছিলেন। তার মুখ ভর্তি সাদা দাড়ি ছিল। এবারে ভ্যান চালক বললেন, "যাই, আল্লাহর নাম করে।" তিনি ভ্যান নিয়ে আসার পর আমি ভ্যানের সামনের দিকে বসলাম, আর বয়স্ক মানুষটি ভ্যানের পিছনে বসলেন। এবং তিনি যখন বলছেন, তখন অদ্ভুত সুন্দর একটা গন্ধ আমি পেলাম। তিনি যখন বসছেন আরকি ভ্যানে, তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ পেলাম। আমি ভাবলাম যে বুড়ো মানুষ হয়তো ভালো কোনো আতর মেখেছেন। যাই হোক, ভ্যান চলতে শুরু করল। রাস্তায় এক জায়গায় একটা বড় বটগাছ আছে। লোকে বলে অনেক আগে ওখানে নাকি কয়েকটা কবুতর ছিল। জায়গাটা নিয়ে অনেক উইয়ার্ড কাহিনী শোনা যায়। ভ্যান চালক বেশ জোরেই ভ্যান চালাচ্ছিল। হঠাৎ আমি খেয়াল করলাম বয়স্ক মানুষটা আমার পিছনে বসলেও আমি তার আতরের গন্ধ বেশ তীব্রভাবেই পাচ্ছি। তিনি যেহেতু পিছনে বসে আছেন আর ভ্যান বেশ জোরে চলছে, তাই বাতাসে গন্ধটা সামনে আসার কথা না, কিন্তু আমি বেশ তীব্রভাবেই গন্ধ পাচ্ছি। আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলাম না। ওই বটগাছটা থেকে যখন প্রায় হাফ কিলোমিটার দূরে আমরা আ তখন একটা বিশ্রী গন্ধ পেলাম। আমি ভ্যান চালককে জিজ্ঞাসা করলাম যে, "এখানে কিছু মরে পড়ে আছে কিনা?" যেমন কুকুর কিংবা অন্য কিছু। ভ্যান চালক বললেন যে, "দিনে এমন গন্ধ পাইনি কিংবা কিছু দেখিনি।" হঠাৎ সে বলল, "ভাই দেখেন, সামনে কোথায় যেন আগুন লেগেছে।" আমিও সামনে তাকিয়ে দেখলাম বেশ দূরে কোথায় যেন আগুন লেগেছে। এমন সময় পিছন থেকে বয়স্ক লোকটা বললেন, "তুমি তোমার মতো ভ্যান চালাও।" এদিকে যখন আমরা বটগাছটার কাছাকাছি আসলাম, তখন হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো। মনে হচ্ছিল ঝড় হচ্ছে। অথচ তখন ডিসেম্বর মাস, ঝড় হওয়ার কথা না। এবারে আবার ওই বয়স্ক মানুষটা বললেন, "তুমি তোমার মতো ভ্যান চালাও।" রাস্তায় হঠাৎ অনেকগুলো বিড়াল কুকুর এসে হাজির হলো। তারা বারবার ভ্যানের সামনে পড়ে, আর ভ্যান চালক হুটহাট বলে তাদের তাড়ানোর চেষ্টা করে। কোনোমতে আমরা ওই এলাকাটা পাড়ি দেওয়ার পরে সব ঠিক হয়ে যায়। বাড়ির কাছাকাছি এসে আমি ভ্যানের পেছনে তাকালাম। উদ্দেশ্য ছিল ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করা যে তিনি কোথায় যাবেন, কিন্তু অবাক হয়ে দেখলাম পেছনে কেউ নেই। অথচ এর মাঝে ভ্যান কোথাও থামেনি যে মানুষটা নেমে পড়বেন। আমি ভ্যান চালককে কথাটা বলতেই সে যখন একটু পিছনে তাকায়, তখনই ভ্যানটা উল্টে যায়। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দাদাবাড়িতে। আমাকে জানানো হলো যে আমাকে আর ভ্যান চালককে অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে একটু দূরে পাওয়া গেছে। আর ভ্যানের চাকাগুলো বাঁকা হয়ে গেছে। ভ্যান চালকের হাতে বেশ কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। ওই দিন বিকাল থেকে আমার খুব জ্বর আসে। রাতে যখন ঘুমাতে গেছি, হঠাৎ রাস্তায় পাওয়া সেই বাজে গন্ধটা আমার ঘর ভরে যায়। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎ আবার সেই বয়স্ক ব্যক্তির আতরের গন্ধ পাই। আমি চোখ খুলে তাকাই। আমার ঘরের লাইট অফ করা ছিল। কিন্তু চোখ মেলেই দেখি সেই বয়স্ক মানুষটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, আর তার শরীরের আলোয় চারিদিক ভরে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। এবার তিনি আমাকে বললেন, "ভয় পেও না। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না।" আমি আরো অবাক হলাম এটা দেখে যে তিনি কথাগুলো বললেন, অথচ তার ঠোঁট নড়ল না। যাই হোক, এবং আমার শেষ যেটুকু মনে পড়ছে যে বয়স্ক মানুষটা আমার মাথার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর তারপরে আমি
জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে আমার আর সেরকম কোনো প্রবলেম হয়নি। তবে এখনো আমি মাঝে, মাঝে ওই বয়স্ক মানুষটার গন্ধ পাই। এরকম অদ্ভুত কিছু ঘটনা রেগুলারই ঘটে এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই আপনাদেরও আছে। এবং আমি রিসেন্টলি একটা খুব বিয়ার্ড একটা ঘটনা শুনেছি। আমি রিসেন্টলি একটা মুভি দেখেছি। মুভিটার নাম আমি আপনাদেরকেও বলব। সেটা হচ্ছে 'ইনসিডিয়াস' অ্যান্ড এটা আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। আর যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে মাঝামাঝি কিছু মানুষ যারা কিনা কোমায় চলে যায় এবং আবার তারপরে ফিরে আসে। তাদের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তারা ফিরে এসে যে সমস্ত ঘটনা বলেন, সেই সমস্ত ঘটনাগুলো খুব অদ্ভুত। সেগুলো নিয়ে আমরা আজকে মাঝখানে আলোচনা করব, আপনাদেরকে জানিয়ে দেব যে অনেকেরই এরকম হয়েছে যে দেখা গেছে যে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছেন। এই সময় হঠাৎ করে তিনি আবিষ্কার করলেন যে অপারেশন থিয়েটারের মধ্যে তিনি একটা কর্নারে দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন তাকে নিয়েই ডাক্তাররা ব্যস্ত, তার অপারেশন চলছে। এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি শুনেছি এবং এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি জানি, খুবই অবাক হয়েছি এবং নিশ্চয়ই আপনাদেরও খুব অদ্ভুত লাগবে এই ঘটনাগুলো। আমাদের সঙ্গে আজকে ১ জন, ২ জন, ৩ জন, বেশ কয়েকজন গেস্ট রয়েছেন যারা তাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন আপনাদের সাথে। আমি ১ম এই যাচ্ছি নাফিয়াসের কাছে। আচ্ছা, আপনার নামটা একটু সবাইকে বলবেন প্লিজ আরো একবার। আমি জেনেও বলেছি, তারপর আপনার পরিচয়টা দেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি উইন ডায়েস। অনেকে আমাকে চিনবেন, আমার ফ্রেন্ডরা এবং আমার ভাই যারা শুনছেন। আমি তাদেরকে বলছি যে আমি যেই ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যখন একটা হোস্টেলে থাকি গাজীপুরে প্রায় ৫ মাসের জন্য, সেই হোস্টেলে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটা আমি এখন বলতে চাচ্ছি। সেটা আমি ঘটনায় চলে যাই। তখন আগস্ট মাস। আমি যে হোস্টেলে থাকি ওই হোস্টেলে এরকম একটা নিয়ম ছিল যে স্যাটারডেতে, শনিবার, আমাদের সন্ধ্যা ৬টার পরে একটু রিক্রিয়েশনাল প্রোগ্রাম হতো। গান বাজনা, স্টুডেন্টরা গাইতো বা নাচ করতো বা এরকম কিছু একটা প্রোগ্রাম হতো, কারণ সানডে থেকে আমাদের আবার স্কুল আরম্ভ হতো। তো সেদিন অগস্টে আমাদের পরীক্ষা হওয়ার কারণে হঠাৎ করে বলে দিল যে আজকে হবে না এই প্রোগ্রামটা, তোমাদের আজকে ডর্মে যেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আমাদের হোস্টেল সম্পর্কে একটু যদি ধারণা দেই, আমাদের হোস্টেলটা 2টা ক্যাম্পাসে ডিভাইডেড এবং খুব বড় একটা হোস্টেল, 64 একরের উপরে, 64 একরের উপরে একটা বড় হোস্টেল। এবং হোস্টেলের যে পাশে আমরা থাকতাম সেটা ছোট পোর্শনটা, যেখানে আমাদের স্কুল, আমাদের লাইব্রেরি, অফিস এবং আরও কিছু জায়গা ছিল। আর ওখানে আমাদের ছেলেদের ডর্ম এবং মেয়েদের ডর্মও ছিল। আমাদের রাস্তাটা ক্রস করে ওপারে অনেক বড় জায়গাটা, যেখানে আমাদের বাগান, মাঠ এবং অনেক জমি এবং টিচারদের রেস্ট কোয়ার্টারগুলো ছিল। তো আমাদেরকে এরকম নোটিশ দেওয়া ছিল যে রাত ৮টার পরে কেউ ওই টিচারদের ওদিকে যাবে না, সব স্টুডেন্টরা ডর্মে থাকবে। ওকে, কিন্তু যেহেতু সেদিন আমাদের কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি হচ্ছে না, তাই আমি এবং আমার একটা ক্লোজ ফ্রেন্ড, আমি তখন পড়ি ক্লাস 7-এ, 2005 এর ঘটনা এটা, এবং আমার ক্লোজ ফ্রেন্ড তার নাম টিমোথি, সে পড়তো ক্লাস 6-এ। তো আমরা দুজন মিলে প্ল্যান করি যে আমরা ওপাশে যাব টিচারদের হোস্টেলে এবং ওখানে ওই টিচারদের কোয়ার্টারে, এবং ওখানে আমরা কিছু টাইম স্পেন্ড করব, গল্প করব এবং একটা ঘুরবো। এবং রাতও হয়ে গেছে, তাই রাত্রেবেলায় ঘুরবো। আমরা ঘুরতে পছন্দ করতাম, কিন্তু এর আগে কখনো আমরা রাত্রেবেলা ঘুরতে যাইনি। তো আমরা বেরিয়ে যাই ৮টার আগে, 7:30টার দিকে। তো গেটে কোনো প্রবলেম হয় না, আমরা দুজনেই 8:45টার দিকে এরকম বেরিয়ে যাই। যে আমরা যখনই ওপারে যাই, যে আমরা একটা টিচারের বাসা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে টিচারদের বাসা সব একতলা বাসা, 2-3টা 4-5টা এরকম বাসা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা ডিপে একদম রিমোটে জায়গায় যাব, যেখানে আমরা দিনের বেলা গিয়েছি এবং রাত্রেবেলা শুধু যাবো, যে কিছু গল্প করবো, চলে আসবো। তো আমরা যখন যাই, আমরা হঠাৎ করে একটা টিচারের বাসার সামনে আমরা দাঁড়াই। ওই টিচারটা আমাদের কেমিস্ট্রি টিচার ছিলেন এবং আমরা এমনি দাঁড়াই তার বাসার সামনে কিছু সময়, দাঁড়িয়ে ভাবি যে আচ্ছা দেখি কি হয়। তার ওয়েট করার পরে মনে হলো না, আমরা একটু সামনে চলে যাই, আমরা এখান থেকে চলে যাবো। এর মাঝখানে হঠাৎ করে টিচার দরজাটা, 2টা দরজা থাকে তাদের সবসময় বাসায়। প্রথম দরজাটা কাঠের, এরপরে মসকিউটো নেটের একটা দরজা। তো আমি ভিতরের দরজাটা খোলা আওয়াজ পাই, পেলে আমার কাছে একটু ভয় লাগে যে এখন আমাদেরকে এখানে দেখলে কেউ ডিটেনশন দিতে পারে। তাই আমরা একটু সরে যাই। তো আমি যাই একটু সামনের একটা ঝোপের ওখানে দাঁড়াই, এবং আমার ফ্রেন্ডটা ও দরজার খুব কাছে থাকাতে ও দৌড়িয়ে পিছনে চলে যায়। তো ওই সময়টায় আমাদের দুজন ফ্রেন্ডের সেপারেশনটা হয়ে যায়। তো আমি ঝোপের ওখানে দাঁড়িয়ে আছে, এমন সময় আমাদের দৌড়ের শব্দটা শুনে টিচারের হাজবেন্ডটা বেরিয়ে বলে, কে কে ওখানে, বলে এদিকে ওদিকে তাকিয়ে সার্চ লাইট মারে। সার্চ লাইট মারলে এমন টাইমে লাইটগুলা
সব লাইটগুলো আস্তে আস্তে ডিম হয়ে বন্ধ হয়ে গেল। হ্যাঁ। এবং আমরা না ভাবছি যে কি করব, হেঁটে যাব, কিন্তু ওনার হাতে যেহেতু সার্চ লাইট দেখতে পাবেন, তাই আমরা তার সামনে দিয়ে হাঁটি না। আমরা যেখানে দুজন সেখানে দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে তিমথি ওখানে দাঁড়িয়ে আছে এক জায়গায়, আমিও দাঁড়িয়ে আছি ঝুঁকে রেখে। এমন সময় মাত্র 30 সেকেন্ডের মধ্যে আবার লাইটগুলো জ্বলে ওঠে এবং টিচারও টর্চ সার্চ লাইট দিয়ে এদিক ওদিক মেরে কোথাও কিছু না পেয়ে দরজাটা আটকে দেয়। আটকে দিয়ে আবার পিছনে যখন ভিতরের দরজাটা আটকে দেয় তখন কনফার্ম যে টিচারটা বের হবে না। আমি পিছনে ফিরতেই দেখি আমার বন্ধু তিমথি ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। ওকে। আমি অবাক, ভাবি ও তো অন্যদিকে দৌড় দিয়েছিল, কিন্তু মাথায় এত চিন্তা আসেনি। বললাম কি ব্যাপার? আচ্ছা চলো আমরা যাই, টিচারটা মেরে বের হয়নি, কিন্তু আস্তে আস্তে হাঁটি যেন আমাদেরকে কেউ স্পট না করতে পারে। আজকে আমরা অনেক দূরে যাব। আমি বলি তিমথিকে, কিন্তু দেখে আমার একটা জিনিস মনে হয় যে ওকে কেন জানি হঠাৎ করে কেউ পানির মধ্যে ভিজিয়ে উঠিয়ে নিয়ে এসেছে। তার চুলগুলো পুরো নামানো এবং সারা গা ভেজা। তো আমি অত খেয়াল করি না, কারণ আমরা 3 মাসের বন্ধু এবং খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তো মনে হয় নর্মালি। তো ঠিক ও আমার এক হাত সামনে হাঁটছে এবং আমরা ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমি ওকে ফলো করে করে হেঁটে যাচ্ছি তার পিছে পিছে। ও হাঁটছে, ওকে আমি জিজ্ঞেস করলাম যে তিমথি, আমার তো একটা শব্দ মনে হচ্ছে, পিছন থেকে কি আর কেউ আসলো? ওর একটা ভাই ছিল, নাম বিনি। তোমার ভাই কি আমাদের সঙ্গে এসেছে? কোনো উত্তর দেয় না, শুধু হেঁটে যায়। আমিও তার পিছে পিছে হেঁটে যাচ্ছি। আমরা দুজনেই ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ঘাসগুলো বেশ বড়, আমাদের হাঁটু পর্যন্ত প্রায়। এবং পিছনে আমার মনে হচ্ছে যে আমার পিছনে একটা পাতার আওয়াজ বা কিছু মোচড়ানো আমাদেরকে ফলো করে হেঁটে আসছে। তো আমি বারবারই দাঁড়াচ্ছি, লক্ষ্য করছি, কিন্তু ওকে একদম নিশ্চিন্ত মনে হচ্ছে। হেঁটে যেতে যেতে বেশ অনেক দূর, অনেকটা সময় হয়ে গেছে। যেহেতু ওই হোস্টেলটা একটা গ্রামের মতোই, সেহেতু ওখানে এরকম রড নাই, বাঁশের উপরে লাইন টেনে ইলেকট্রিকের বাল্ব জ্বলে। তো আমরা বেশ হাঁটতে হাঁটতে বাল্ব যতগুলো ইলেকট্রিসিটি লাইট জ্বলে ওগুলো পার হয়ে চলে গেছি। এবং এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, আমরা এত দূরে চলে গেছি। এবং সামনেই হচ্ছে একটা বেশ ঢালু জায়গা, বেশ ঢালু একটা জায়গা, কোনো পুকুর না, কিন্তু ঢালু নিচু একটা মাঠ। এবং ঠিক ওখানে গিয়ে ও বসে পড়ে। বসে পড়লো, ও দুটো হাঁটু একসঙ্গে নিয়ে দুটো হাঁটুর দুপাশে দিয়ে হাত ধরে বসে প্রথম কথাটা বলেন। তার কথা, আমিও বসে পড়ি তার পাশে। বসতেই সে আমার দিকে না তাকিয়ে একভাবে বলল, তুই জানিস আমাকে লাইব্রেরিতে যেতে হবে। আমি বলি, লাইব্রেরিতে? হ্যাঁ, লাইব্রেরিতে তো আমরা তো বুধবারই গিয়েছিলাম মনে হয়। তো যাবো আমরা, কালকে স্কুল খুলবে, লাইব্রেরি তো খোলা থাকবে, আমরা যাবো, কোনো প্রবলেম নেই। ও আমাকে বলে খুব গভীরভাবে, এভাবে কখনো ও কথা বলে না, বলে তুই বুঝতে পারিস না, ওরা আমাকে লাইব্রেরিতে যেতে দেয় না, কিন্তু আমাকে যেতেই হবে। তো আমি বলি, লাইব্রেরিতে যেতে হবে? আচ্ছা, কিন্তু কি হয়েছে, কেন লাইব্রেরিতে যেতে হবে? তো সন্দিহান হয়ে জিজ্ঞেস করি। কিন্তু আমার তখনও কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার গাটা একটু ঘামছে, মনে হচ্ছে যে আমার একটু ঘাম হচ্ছে, খুব গরম অনুভূতি হচ্ছে, কিন্তু সব ঠান্ডা, জায়গা একদম নিস্তব্ধ। ও আরম্ভ করে কথা বলা, অনেকটা তুই করেই কথা বলে, আমার সঙ্গে কখনো এরকম বলতো না। বলে, দেখ, এই লাইব্রেরিতে একটা ছেলে মারা গেছে, তুই কি জানিস? আমি বলি, আমি তো কম আসে আসলাম। ও আমার কথা থামিয়ে, হ্যাঁ তুই কিভাবে জানবি? তুই তো কমাসের জন্য এখানে এসেছিস, আমি তো অনেক দিন ধরে এখানে আছি। এই লাইব্রেরিতে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। কেন ওই টিচারটা একটা টিচারের নামে বলে বা কোনো একটা দিনের নামে বলে যে ওই তার এই একটা সাধারণ বিষয় নিয়ে ওই ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। হয়তো ওই মেয়েটাকে সে ভালোবাসতো, তাই বলে কেন ওই ছেলেটাকে এক্সপেল করে দিতে চেয়েছিল। সেটা অনেক কষ্ট নিয়ে মারা গেছে। আমি দেখি ও আস্তে আস্তে ওর শটটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গম্ভীর, এবং ও অনেক ইম্পোজভাবে কথা বলছে, আমাকে যেন চেপে ধরবার মতো। তো আমি বলছি, তো কি করব আমি? আমাকে তো এটা আগে বলিসনি কখনো, তোর আজকে শুনতে হবে সব কথা। ওই লাইব্রেরিতে অনেক কষ্ট পেয়েছে, তুই বুঝিস মানুষের গলায় দড়িতে ফাঁস আটকে কিভাবে মরে? আমি কাঁপছি। আমি বলছি, তিমথি, যদি তুমি আমাকে ভয় দিতে চাও, আমি ভয় পেয়েছি, কিন্তু এখন আমরা ফিরে যাই, চলো, কারণ অনেক রাত হয়েছে এবং আমরা জানি যে আমরা অলরেডি বকা খাবো, কিন্তু তারপরও আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু ও বলে, না, যাব না, কিন্তু তুইও যাবি না, তোকে বুঝতে হবে এগুলা কেন হয়, এগুলো হতে পারে না এখানে, এরকম নানা কথা বলে। ও আরেকটা ছেলের কথা বলে যে নাকি সাপ আনতে পারে। ও আমাকে বলে ওই ছেলেটার সঙ্গে ঘুরবি না তুই। সাপ আনতে পারে ব্যাপারটা কেউ বুঝে পারেন? ওকে,
একটা ছেলে, তার নাম মারমা, তারা উসাই সিং মারমা নামে একটা ছেলে, তারা নাকি স্পেল দিয়ে, মন্ত্র দিয়ে সাপকে বশে আনতে পারে, সাপ চালাতে পারে। তো ও আমাকে বলে যে ওই ছেলেটার সঙ্গে যেন আমি না ঘুরি। ওই ছেলেটা আমার ক্লাসমেট, কিন্তু ওরকমভাবে কথা হতো না, বাট মাঝে মাঝে ঘুরতাম, তো যেন না ঘুরি এই জন্য। এবং ও আরও কথা বলে, ও বলে যে এগুলা, এবং ও অনেক কী কী যে কথা বলতে থাকে, অনেকটা আমার কাছে মনে হয় যে আমি একটা টানেলের মধ্যে ঢুকে গেছি, আমি বের হতে পারছি না, আমাকে কে জানি আটকিয়ে স্ট্যাচুর মতো বসিয়ে রেখে দিয়েছে। এমন সময় হঠাৎ করে আমি ওর গলার দিকে লক্ষ্য করি, দেখি যে ওর গলায় কখনো তিমথি কলার উঁচু করে রাখে না, কিন্তু ওর কলার নামানো, মানে ওর কলার উঁচু করা, কিন্তু কলারের এক পাশ দিয়ে দেখা যাচ্ছে যে গলায় লাল একটা দাগ। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি, তোর গলায় এটা কি হলো রে? এটা তো আমি দেখিনি আগে। ও কোনো উত্তর দেয় না। আমি বলি, কি বিনি কি এখানে এসেছে? আমি কিছু বুঝতে পারছি না, আমার গা এবার কাঁপছে, আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেছি। এখন আমার মাথায় কিছু আসছে না। আমি হঠাৎ করে মনে হলো যে আমরা চাচ্ছি একটা গান গাই, একটা ধর্মীয় গান। আমরা বললাম যে আমরা গানটা আরম্ভ করি, কারণ আমার এখানে গানটা গিয়ে আমরা ফিরে চলে যাব, আমার কেন জানি খুব খারাপ লাগছে, আমি খুব ব্যস্ত হয়ে যাই। ও বলে, না, তুই গানটা ধরবি না, তুই আরম্ভ করবি না গানটা, চুপ করে বসে থাক। আমি বলি, না, আমি যেতে হবে। বলেই আমি ওকে না বলেই, মানে কিছু, ও আরম্ভ করুক আর না করুক, আমি গানটা ধরে ফেলি। আমি যখনই গানটা গাইতে আরম্ভ করি, তখন একটা অদ্ভুত বিষয় ঘটে। ও ঠিক চার পায়ে একটা কুকুর যেরকম নেমে যায়, ও গড়িয়ে আমার সামনে, আমি হাজির হয়ে যায় যে কিভাবে ও নেমে গেল ওই গর্তের মধ্যে, ওই বড় মাঠের, নিচু মাঠের মধ্যে। এবং ও নেমে গিয়ে একটা, মানে কিরকম একটা আওয়াজ হলো, মানে খুব একটা গাড়ির চাকা ব্রেক করলে যে কি সেরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ হলো। এবং আমি আর ফিরে তাকাই না, আমি জোরে জোরে গানটা গাইতে গাইতে দৌড় দিয়ে, একদম যতটুকু শক্তি ছিল শরীরে দৌড় দিয়ে, আমি আমার একদম, মানে এত জোরে দৌড় দিয়েছিল আমি বুঝতে পারিনি কখন আমি মেইন গেটের সামনে চলে আসছি, এবং আমি টিচারদের ওই কোয়ার্টার গেট থেকে বেরিয়ে চলে আসছি, কারণ কোনো লোকও দেখিনি, কোনো গার্ড। কিন্তু যখনই আমি হোস্টেলের মধ্যে ঢুকি, তখন দেখি যে হোস্টেলে 4 জন ভাই অলরেডি চলে এসছে, এবং আমাকে তারা গেটেই আটকায়। বড় ভাইরা আটকে বলে, এত সময় কি করছিলি? আমার মুখে দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, আমি শুধু দাঁড়িয়ে কাঁদছি। কিন্তু আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে অলরেডি তো শাস্তি পাবই, কারণ উপাসে গিয়েছিলাম রাত্রেবেলা। এমন সময় ঘড়ির দিকে তাকাতে আমি তাজ্জব হয়ে যাই। আমার নামের পাশে ওরা নামটা লিখছে, নাম জিজ্ঞেস করলে বললাম 10:35 বাজে। আমি গিয়েছি 8টায়, এবং আমার কাছে মনে হলো যে 10-15 মিনিট ছিলাম। হুম। 2.5 ঘন্টা ওখানে কি করছিলাম আমি বুঝতে পারি না। বল যে কালকে অফিসে দেখা করবি, এই বলে একটা ভাই আমাকে একটা ঘাট ধরে নিয়ে ডর্মে নিয়ে যায়। আমাদের ডর্মটা এরকম 2তলা, আমার রুমটা একদম 2তলার কর্নার সাইডে, আমার রুমের পাশেই বাথরুম, আর টিমোথি থাকতো নিচতলার একদম ফার্স্ট রুমে। কিন্তু আমরা কখনো একটা রুমে রাত্রে 10টার পরে যেতাম না আরেকজনের রুমে। আমি যেতে পারি না, এবং আমার কাছে মনে হলো সবাই নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে। তাই আমি উঠে আমার রুমে সবাইকে ঘুম পাওয়া দেখি, আমি যাই, আমাদের একটা ক্যান্টিন আছে, ওখানে একটা বড় ভাই ক্যান্টিনটা চালায়, ওখানে যে দাঁড়াই। বড় ভাইটা আমাকে দেখি বলে, কি রবিন, ভূত দেখলি? তোকে এরকম লাগছে কেন? আমি তখনও আমার এক্সপিরিয়েন্স থেকে কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিমোথি কি হলো, কারণ আমি তিমোথিকে তো ওখানে দেখে এসেছিলাম। হুম। আমি খুব সন্দেহের মধ্যে, এমন সময় একটা ছেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে, দেখে মনে হলো যে সে ওই তিমোথির পাশের রুমেই মনে হয় থাকে। আমি তাকে খুব অনুনয় বিনয় করে বলি যে তিমোথিকে একবার আমার কাছে ডেকে দাও, তিমোথি কি আছে রুমে? আমি একটু তিমোথির সঙ্গে কথা বলতে চাই, কারণ তিমোথি আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড, এবং কেন আজকে এরকম হলো, কেন এগুলো বললো, আমি কিছুই বুঝতে পারি না। ওই ছেলেটা আমার রিকোয়েস্ট অনেক করার পরে আনে, এবং 4-5 মিনিট আমি দাঁড়িয়ে আছি, আমি বলতে পারবো না কিরকম। এর মধ্যে দেখি তিমোথি এসেছে, ওই লাল গেঞ্জিটাই পরা, এবং চোখ মুছতে মুছতে এসেছে, অন্য একটা প্যান্ট পরা, একটা স্লিপিং প্যান্ট। চোখ মুছতে মুছতে এসে বলে, উইন কই, কি হয়েছে? ওকে দেখে তো আমার তখনই খেয়াল হলো যে ওর গা একটুও ভিজা নেই, শুকনো, এবং মাত্র বিছনা থেকে উঠে এসছে। আমি প্রথমে জিজ্ঞেস করবার আগেই কিছু ওর গলা টেনে ধরে আমি ওর গলায় হাত দিই, গলায় হাত দিয়ে ওর গলা অনুভব করি, দেখি কোনো আঠা লেগে আছে বা কিছু কিছু কি দেখে আমাকে ভয় দেখাতে চাচ্ছিল। কিন্তু ও এতে খুবই আমার উপরে বিরক্ত হয়ে যায়, আমার হাতটা ঝাড়া দিয়ে ফেলে দেয়, বলে, হঠাৎ করে কি হলো, কি আজব ব্যাপার, আমার গলা ধরছিস কেন? আমি বলি, না, কিছু হয়নি, কারণ ওখানে অলরেডি 3-4-5 জন চলে এসেছে, আমি কারো কোনো ট্রাভেল চাচ্ছিলাম না। তো আমি বলি, বিনি কোথায়? কেন, বিনি তো ঘুমিয়ে আছে। তুই কখন এসেছিস ওপাশ থেকে? ও বললো, কেন, কারেন্ট যখন চলে গিয়েছিল তখন তো আমি চলে এলাম।
আমি তো ভাবলাম তুইও চলে এসেছিস। আমি অবাক। তাহলে কে আমার সঙ্গে ওই ২.৫ ঘন্টা ওখানে এভাবে আমাকে আটকে ছিল। রেখেছিল? এবং যে মানুষটির সমস্ত গা ভেজা ছিল। পুরা গা ভেজা ছিল এবং গলায় মানে একটা লাল একটা দাগ ছিল এবং কিভাবে যে সে নেমে গেল আমি সেটা ভাষায় বর্ণনা করতে পারবো না। বুঝতে পেরেছি। এবং এরকম উইয়ার্ড ঘটনা আপনি যেটা বলছিলেন যে ওইখানকার মানে কেউ হিন্টস কারো কাছ থেকে পান নাই। বাট এরকম ঘটনা মাঝে, মাঝে ওখানে আরো অনেক কিছু ঘটেছিল। আচ্ছা, আমরা এই ঘটনাটার কি ব্যাখ্যা হতে পারে জানি না। আচ্ছা, আমাদের আরো একজন আ গেস্ট রয়েছেন। তার সাথে আমরা একটু পরিচিত হব। আপনার নামটা একটু বলবেন? হ্যালো এভরিওয়ান, আমি আয়মান হাসান ইউনাইটেড ইউনিভার্সিটিতে ট্রিপলিতে পড়ছি। ওকে। সো কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছেন। ওকে। ফাইন। তো আপনার ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। আমি যে এক্সপেরিয়েন্সটা বলবো সেটা হয়েছিল ফার্স্ট শুরু হয়েছিল 2006 এ মার্চের দিকে। আ শুরুতে ওই সময় আমি ক্রিকেট খেলছিলাম বিকালবেলা। আমি ৩ তলায় দেখতে পাচ্ছি যে ৩ তলার বাড়িওয়ালা যিনি, হুম। উনি বারান্দায় বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছেন। আচ্ছা। তারপরের দিন আমার ফিজিক্স সেকশন ছিল। আমি তখন ক্লাস 9 এ। আ আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কান্নার আওয়াজ শুনতে পাই। সেটা হচ্ছে যে আ ওই যে বাড়িওয়ালা যাকে দেখলাম যে বারান্দায় বসে কন্টিনিউয়াসলি চেইন স্মোকিং করছে, তার ওয়াইফ কাঁদছিল এবং সে সেই রাতে মারা গেছে। পরে দিয়ে শুনলাম যে তার অনেকগুলা হার্ট ব্লক, হার্টের সমস্যা, সিগারেট খাওয়ার জন্য যেসব সমস্যাগুলা হয়। ওকে। তার ২-৩ মাস পর একবার এরকম হলো যে আমরা অনেকগুলা কাজিন মিলে এক জায়গায় আরকি আমাদের বাসার সামনে ছিলাম। উম আরকি আমাদের আমি আর আমার এক কাজিন অনেকগুলা কোল্ড ড্রিংকস নিয়ে আসার জন্য গাড়িতে করে বাইরে গেছিলাম। গাড়িসহ বাসায় ফিরেছি। গাড়ি যখন পার্ক করছি তখন দেখি যে ২ টা লোক আরকি একজন বড়, ২ জনকে আমি চিনি। একজন বড় আরেকজন হচ্ছে টোকাইয়ের মতো। তারা হচ্ছে আমার বাসার অপোজিটের যে বাসা, ওই যে বাসায় আমি দেখলাম যে যেই লোকটা মারা গেল, ওই বাসার সামনের দিয়ে ক্রস করছে। এমন সময় দেখলাম যে উপর থেকে ওয়েল্ডিং করার সময় যেরকম আগুনের ফুলকি পড়ে, সেরকম আগুনের ফুলকি পড়তে শুরু করলো। আমাদের গাড়িতেও কিছু পড়লো, তাদের গায়েও কিছু পড়লো এবং ওই ২ জন করলো কি উপরে তাকিয়ে ওই আরকি যেখান থেকে আগুন পড়ছে সেই দিকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করলো। ওকে। আমি সুন্দর মতো আমার কাজিন সহ বাসার ভিতরে চলে গেলাম। তার কিছুদিন পর আমি যেটা আ অবাক কাণ্ড সেটা হচ্ছে যে যেই ২ জনের গায়ে এই ওয়েল্ডিং এর মতো এই আগুনের ফুলকি পড়েছিল, তাদের ২ জনেরই কিছু সমস্যা হচ্ছে। যেই আঙ্কেল ছিল ওনার মেন্টালি কিছু সমস্যা দেখা দিয়েছে এবং তাকে আরকি চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হলো। আর সাথে যেই টোকাইয়ের মতো আরেকটা যে ছেলে ছিল, সে এখনো আমাদের গুলিতে থাকে এবং সে 100% অ্যাবনরমাল। তার মুখ থেকে কন্টিনিউয়াসলি লালা পড়ে। গায়ের জামা সারাক্ষণ চেঞ্জ করে রাখা লাগে। গায়ে সারাক্ষণ গামছা দিয়ে রাখে। তার আরকি আত্মীয়স্বজন যারা ওই জায়গায় থাকে। অ্যান্ড দিস ইজ দ্য বিগিনিং। অ্যান্ড এরপর যেটা হলো যে তার কিছুদিন পর আমি বুঝতে পারছি যে, যে লোকটা মারা গেছে তার সাথে এটার কিছু সম্পর্ক আছে। হুম। আমি দেখলাম যে তার কিছুদিন পর আমি আমার আপন ভাই যে সে এখন কানাডায় থাকে, তাকে সহ আমি বাসায় ফিরেছি। বাসায় ফিরে দেখলাম যে একই রকম একইভাবে উপরে একটা শ্যাডো ৩ তলায় সেখান থেকে আগুনের ফুলকি পড়ছে। আমার গায়েও কিছু পড়লো, আমার ভাইয়ের গায়েও কিছু পড়লো এবং দেয়ার ওয়াজ নো ফিলিংস। আমি কিছু বললাম না কারণ আমি ব্যাপারটা জানি যে দিস ইজ সামথিং উইয়ার্ড ইজ গোইং অন দেয়ার। আমার ভাইয়া যেটা করলো যে উপরে তাকিয়ে একটাই সেন্টেন্স ইউজ করলো যে, "মানুষজনের কি কোনো কমন সেন্স নাই?" আমি জানি যে সামথিং ইজ রং ইজ গোইং টু বি হ্যাপেন্ড। আমি জোর করে আমার ভাইয়া হি ইজ এট লিস্ট 8 ইয়ার্স ওল্ডার দ্যান মি। আমি তাকে জোর করে আমাদের বাসায় ঢুকিয়ে দিলাম কলাপসিবল গেট খোলা অবস্থায়। ওই আমার রুম থেকেই ওই ৩ তলার বারান্দাটা দেখা যায়। ওকে। আমি তখনও আরকি আমার রুমের সামনে আমি দাঁড়ানো। বাসার বাইরে আমার রুমের সামনে দাঁড়ানো জানলার সামনে। আমি ৩ তলায় দেখছি দ্য শ্যাডো ওয়াজ স্টিল মুভিং অন এবং আগুনের ফুলকি তখন পড়ছিল না কিন্তু শ্যাডোটা ছিল। ওকে। আমি শুনতে পাচ্ছি আমার ভাইয়া আরকি আমি ঠিক জানলার পাশেই দাঁড়ানো। আমার ভাইয়া কম্পিউটার খুললো। সে একটা গেমস খেলছিল আনরিয়াল টুর্নামেন্ট। আমি হঠাৎ করে দেখলাম যে শ্যাডোটা আমার দিকে ছুটে আসছে। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। ছুটে এসে আমাকে ক্রস করে চলে গেল এবং আমি ধাম করে একটা শব্দ শুনতে পেলাম এবং পরের ঘটনাটা পরে বলি। শ্যাডোটা যখন আমাকে পাস করছিল আমাকে মনে হচ্ছিল আমাকে কেউ গরম পানিতে চুবাচ্ছে। হুম, হুম। আমি জলদি ভিতরে কি ঘটনা ঘটেছে দেখার জন্য ভিতরে গেলাম। গিয়ে দেখলাম যে আমার আব্বু আর আমার বোন বসে খাচ্ছে। আমার ভাইয়ের রুমে গেলাম। রুমে গিয়ে দেখি আমাদের যেই ফ্যানটা সিলিং ফ্যান সেটা খুলে পড়ে গেছে
এবং ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে এবং সে আর কি জাস্ট হোয়াট ক্যান আই সে, সে কিছুই নড়াচড়াও করতে পারছে না এবং জাস্ট তাকিয়ে আছে। এবং ব্লেডের আঘাতে আমাদের একটা স্টিলের আলমারিতে পুরো একটা বিশাল দাগ পড়ে গেছে, সেটা এখনো আছে। এবং দ্যাট ওয়াজ দ্য এন্ডিং। ওকে, সো অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি। এবং আজকে একটা ব্যাপার যে আমাদের যে গেস্টরা রয়েছেন তাদের মধ্যে দুজন গেস্ট রয়েছেন, তারা তাদের বাসায় অনেক কিছু দেখা যায় এবং তারা একটা মজার কাজ করেছেন, সেটা কিন্তু তারা ভিডিও করে নিয়ে আসছেন। ও লাভলি। তো আমি ভিডিওটা আজকে আপনাকে দিয়ে দেবো, আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন এবং ওরা ভিডিওটা নিয়ে আসছে। এবং আপনারা যেন কি নোটা করছেন ভিডিওটা একটু বলবেন? আমি একটু বলতে চাচ্ছি ঘটনাটা। আমার কাজিনের বাসার সে আছে এখানে। সৌরভ, তার বাসাতে ও একদিন একটা জিনিস দেখে রাত্রেবেলা। শিওর, আপনি বলেন। হলো কি, ও একদিন রাত 1:30টার দিকে ওর ঘুম ভাঙে। ও হঠাৎ করে বাইরে যেয়ে দেখে ওর রুম থেকে বাইরে যেয়ে লিভিং রুম দেখা যায়। লিভিং রুমে চেয়ারের উপরে একটা ছেলে বসে আছে। ও 20-22 বছর, 22 বছর এরকম। কিন্তু ও বসে আছে, ওর দিক থেকে তাকালে ছেলেটাকে সাইড ওয়াইজ দেখতে পাচ্ছে বসে আছে, যে চুলগুলো অনেক বড় এবং কিছু দেখতে পাচ্ছে না, শুধু সাইডে দেখতে পাচ্ছে। ওই ছেলেটা, ও ভাবলো কি যে হঠাৎ করে ঘুম ভেঙেছে, তো ও কিন্তু তো ভয় পায়নি। আমার কাজিন মাত্র টেনে পড়ে। ও তারপর বাথরুমে যায়, চোখ ধুয়ে আসে, ফিরে এসে যখন তাকায়, এক্স্যাক্ট পজিশনে ছেলেটা বসে আছে। এবং এবার ছেলেটা ফিরে ওর দিকে তাকায়, তাকিয়ে দেখে হাসি দেয় একটা। এবং ও ওই ছেলেটার চোখের দিকে তাকিয়ে দেখে কিছু নাই, মানে জাস্ট নাক। হ্যাঁ, কি হয়েছিল বলো? জাস্ট জাস্ট হোল, মানে চোখে এমন কিছু নাই। আর চেহারা? চেহারা চেহারা তেমন বোঝা যাচ্ছিল না, কারণ না, চেহারা তেমন বোঝা যাচ্ছিল না। জাস্ট কিন্তু মানে এমন বোঝা যাচ্ছিল চোখ চোখ নাই। মানে চোখটা চোখটা খালি একদম। তো ও ওই দেখে মানে চিৎকার দেয়, চিৎকার দিলে ওকে কি তোমাকে টেনে নিয়ে গেছিল? আমার মনে হয়েছিল। তো ওকে ড্র্যাগ করে, কেউ জানি ওকে ড্র্যাগ করে ওর রুমের একদম জানলার পাশে নিয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে জানলা দিয়ে বেরিয়ে চলে যায়। তো ওখানে আমরা ওখানে বসি অনেক সময়। আর একটা মজা বলবো কি, আমার একটা দিদিমা, যেন আমার নানি, সে বলেছিল যে আমার জানলার পিছনে একটা মানে গার্বেজ টাইপের কিছু একটা আছে। সেখানে সে বলেছিল, অনেক আগে শুনছিল সেখানে বলে একটা ছেলের মার্ডার হয়েছে। আচ্ছা, ওকে। তো এটা নিয়ে ফ্যামিলিতে অবশ্য তেমন কিছু হয় না। এবং আমরা মানে তার ফ্যামিলিটা যখন প্রথম মানে ওই দিন রাত্রেবেলা যখন চিৎকার শুনে মা বাবা উঠে যায়, ওকে ধরে ওখানে পড়ে থাকতে দেখে, ওকে উঠে নিয়ে বেডে নিয়ে যায়। এবং ওর দুদিন পরেই মানে দুদিনের মধ্যে ওর জ্বর আসে, খুব জ্বর, 1 সপ্তাহ জ্বর কন্টিনিউ করে। এবং আমরা দেখতে যাই, শুয়ে থাকে সারাদিন, কিছু মানে তেমন কিছু বলে না। কিন্তু ও আস্তে আস্তে করে অল্প যখন বলে, কারণ তার মা বাবা কেউই বিশ্বাস করেনি প্রথম কথাটা, ভেবেছে হয়তো রাত্রেবেলা ভয় পেয়েছে। তো আমাকে শেয়ার করে ফার্স্টে, এবং আমিও বিশ্বাস করি না। যখন আমি ইমেল করেছি, আমি লিখেছিলাম যে এই ব্যস্ততার টাইমে আসলে অনেক সময় বিশ্বাস করা হয় না এগুলো। তো এরপরে তার বাবা মারা প্রায় কাজের জন্য চিটাগাং যায়, এবং তার মাত্র 2-3 সপ্তাহ পরে ওকে বাসায় একা থাকতে হবে একটা রাত্রে। এবং ও আমাকে সেদিন প্রায় সন্ধ্যা 6টা থেকে ফোন দিচ্ছে যে তুমি আমার বাসায় এসে থাকো। আমার একটা অবশ্য বড় বোন আছে, কিন্তু সে হলো কিছু তার কাজের জন্য একটু তারপর ওর মধ্যে কাজের জন্য ছিল তার পুরো বাসাতে সে একা থাকবে। এবং এর আগে কিন্তু ওই ঘটনাটা হয়েছে, তাও ও ভয় পায়নি, একা আছে। তো আমি রাত 11টা পর্যন্ত তার সঙ্গে ফোনে কথা বলে কিন্তু যেতে পারি না, আমি আটকে যাই আমার বাসায় কাজে। তো রাত 12:30টার দিকে ও আমাকে ফোন দিয়ে বলে যে ওকে আমি যখন ফোন দিয়েছে ওকে অনেক শেকেন লাগছে, আর ও আমাকে বলছে যে রান্নাঘরের মানে জিনিসপত্র সব বাইরে কেন? রেপাটু যেমন পড়ে যায় সেরকম একটা শব্দ হচ্ছে। আমি বললাম যে দেখো চোর আসছে, বিড়াল, মানে কিছু হলে গাইডকে বলো, নিচে গাইড আছে, সারা রাত জেগে থাকে, ড্রাইভার আছে নিচে। কিন্তু ও বলছে যে না, রান্নাঘর থেকে আসছে, গেট থেকে না। এবং ও বলছে যে ওর ঘরের মধ্যে কোনো ঘরের মেইন গেটটা, ঘরের মধ্যে গেট কেউ নক করছে। তো আমি বলছি যে মানে ওকে ভয় আশ্বস্ত করো, যেন ভিডিও করো, কিছু একটা করো, মানে ফোন কথা বলো আমার সঙ্গে, ভিডিও করো। তো ও না হঠাৎ করে ফোনটা রেখে দেয়, সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দেয়। আমি বুঝি যে ভয় পেয়েছে, আমি কল ব্যাক করি কিন্তু কেটে দেয়। এরপরে আমি আবার কল ব্যাক করি, আবারও কেটে দেয়। ও আমাকে 2টার দিকে ফোন দেয়, ও কথা বলতে পারছে না, ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, ও মনে হয় সোজা হয়ে গেছে, কিন্তু কোনো মতো ফোন দিয়েছে। আমি এখান থেকে চিল্লাচ্ছি ফোনে, টুন হয়েছে, বল, আমি আসছি, এখনই চলে আসছি। এই তো 5টা বেজে গেছে সকাল, যদিও 2টা বাজে, আমি বুঝতে পারছি 5টা বেজে, সূর্য উঠে যাবে, কিচ্ছু না, তো গার্ড আছে, পাশের লোক আছে। জানতে পারি যে পাশের বাসার লোক ছিল না ওদের।
এইরকম একটা কোইন্সিডেন্স যখন হয়, এবং ও অনেক সময় পরে আমাকে বলে আমি একটা ভিডিও করেছি, আমি শুধু ফোনটা রেখে দিয়েছিলাম খাটের উপরে, কিছু আসছিল না, আমি কালার ইনভার্ট মোডে যখন নেগেটিভ এটা- যেটা বলে তখন ভিডিওতে কিছু এসেছে। ও বলছে আমি দেখবো না ভিডিওটা, আমার রুমের গেট পর্যন্ত কিছু একটা আসে, বা রান্নাঘর থেকে বা বাথরুম থেকে বেরিয়ে আসে এবং ফিরে যায়, এবং আমি এটা ক্যাপচার করেছি। মানে ওর কাছে খুব ভয় লাগছে, কিন্তু ও খুব মানে ওকে ভয়টা কন্ট্রোল করে আমি সেটাকে ক্যাপচার করার চেষ্টা মানে মানে ও বুঝাচ্ছে যে আমি পেরেছি, তোরা আমি আমার কথা মিথ্যা না, এইটাই ও প্রমাণ করতে চাচ্ছে। তো আমি পরের দিন দুপুরবেলা যাই ওর বাসায় এবং ভিডিওটা দেখে আমি শকড। আমি ভিডিওটার একটা কপি এনেছি, মানে এরকম আমি দেখিনি ভিডিওতে, মানে আমার কাছে মনে হয়েছে কিছু এবং কিছু একটা প্রেজেন্স আছে, একটা এনার্জির। তো যে ভিডিওটা আমরা শেয়ার করব, এবং এরপরে ইন্টারেস্টিংলি আরও একদিন রাত 1টা বাজে আরেকটা ভিডিও দেখা করে, ওই সেটাতেও এসেছে, এবং ওর বাসাতে এটা হচ্ছে, এবং আমি যেটা ছিলাম ওর বাসাতে অনেক নয়েজ হয়, মার্বেল যখন 10-15টা একসঙ্গে মাটিতে ফেলে দেয় এরকম নয়েজ হয়, এবং আমরা নয়েজের পরপরই ওর বাসা 2তলায়, 3তলায় গেলাম, পাশে গেলাম, নিচে গেলাম, সবাই আমাদেরকে মানে না কিছুই হয়নি, মার্বেল তো মজার ব্যাপার কি আমাদের মানে বাসার উপর নিচে কোনো মানে ছোট বাচ্চা নেই যে মার্বেল নিয়ে খেলবে। 10-15টা মার্বেল যখন একসঙ্গে ছুঁড়ে মারা হয়, যে আওয়াজটা হয় এরকম, আমরা মানে এটা এক্সপ্লেন করতে পারছি না। অনেকে আমি শুনেছি আগের এপিসোডে যে ডিজাইনের কারণে বিল্ডিংয়ের হয়, কিন্তু মানে এরকমই যে হচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি ওই রুমে থাকলে, এমনকি পাশের রুমে থাকলেও শুনতে পাচ্ছে না তার দিদি, তার মাও শুনতে পাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি। এটা খুব একটা সুপার ন্যাচারাল কিছু একটা লেগেছে আমাদের কাছে। বুথিস টিমকে আমি যেটা বলবো যে অনেক সময় ভিডিওগুলা চেঞ্জ করা যায়, আর কি এডিটিং করা যায়। আপনাদেরকে বলবো ওর মোবাইলে ক্যাপচার যেগুলো সেগুলো কিন্তু এডিট করা যায় না। আপনারা মোবাইলের ওটা দেখেন, এবং দ্যাট ওয়াজ রিয়েলি উইয়ার্ড ম্যান। আমরা আসলে মানে কাউকে প্রথমে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। রাইট, আমরা কাউকে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না, আমরা রেসপেক্ট করি। কেউ যদি একটা স্টোরি বলে, ভিডিও দেখে বা হোয়াট এভার, উই রেসপেক্ট ইট, যে ফাইন দিস ইজ সামথিং ইউ শোন বা ইউ সার্ভ, উই রেসপেক্ট ইট। ওটা যদি তারপরে আমাদের ইনভেস্টিগেট করার সুবিধা থাকে বা সুযোগ থাকে, তারা ইনভেস্টিগেট করে উই মেক আওয়ার ওন জাজমেন্ট। সো হ্যাঁ, অবভিয়াসলি যা কোনো ফেটা যায়, এখন যা কোনো কিছু ঢোকানো যায়, এটা কোনো আগে না। যারা ভিউ হোক আর ভিডিও হোক আর এইচডি ক্যাম হোক, যা কোনো কিছু যা কিছু ঢোকানো যায়, ওটা নট দ্য পয়েন্ট। ওটা আমাদের স্পিরিট না, আমাদের স্পিরিট হচ্ছে যে যেটা দরকার আমি রেসপেক্ট। সো ওটা তো না টেনশন না। মানে আমরা র ভিডিওটাই ফোন থেকে এনে দিয়ে দিয়েছি, ফোনের মেমোরিতে আপলোড করে। আমি কি আমার আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমরা কি শেয়ার করবো নাকি আমরা একটা ছোট্ট ব্রেক নিই না হালকা? হ্যাঁ ভাই, শুনছেন সবসময় ভিডিও শুক্তির সাথে আছি রাসেল এবং ভোল্টিস টিম তো আছেই, আমাদের সঙ্গে সুমন ভাই আছেন এবং সাকিব ভাই আছেন আজকে। ঘড়িতে সময় 12:54 এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের আজকের গেস্টরা, অ্যান্ড আমাদের আরও একজন গেস্ট রয়েছেন, তার কাছে একটা ঘটনা শুনবো। আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমার নাম আদর। রাইট। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হুম। আমি খিলগাঁও থাকি। তো আমি আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটা এপ্রিলের শেষের দিকে ঘটেছে, এই বছরই। তো আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের হলুদের অনুষ্ঠান ছিল। তো আমরা সেখানে বেশ রাত, হলুদের অনুষ্ঠান অনেক জাঁকজমক হয়, তো সেই জন্য অনেক রাত হয়ে গেছিলো। যেহেতু আমি মানে বাইকে চলাচল করি, তো সেই জন্য আমি মানে ওই রাতটাকে এত রাত মানে আমাকে কোনো সমস্যা না, আমি যে কোনো মুহূর্তেই বের হতে পারি। তো তখন প্রায় রাত 2:30 বাজে, 2:30 বেজে যায় আমার বের হতে হতে। আমি রওনা দিই। এটা আমার অনুষ্ঠানটা ছিল শেওড়াপাড়া। তো সেটা আমার বাসা থেকে অলমোস্ট 10 কিলোমিটার দূর হবে। তো আমি রওনা দিই। মাঝপথে লক্ষ্য করলাম যে রাস্তায় আসলে মানে কোনো মানুষ তো দূরের কথা, কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, একদম নিরিবিলি রাস্তা, জাস্ট রাস্তার বাতিগুলো জ্বলছে। তো এই মুহূর্তে আমার যে ভয়টা আসলো সেটা আসলে মানে ভূতের কোনো ভয় না, সেটা আসলো মানে আমি মনে করলাম যে মানে ছিনতাইকারী আমার ভয় একটা আসলো এত রাতের বেলা। তো আমি তখন যেটা করলাম, আমি আমার বাইকের গতিটা বাড়িয়ে দিলাম এবং খুবই দ্রুত গতিতে আমি রওনা দিলাম বাসার দিকে।
তো কিছুক্ষণের মধ্যে আমি চলে আসলাম বিজয় সরণির যে লিঙ্ক রোডটা হয়েছে তেজগাঁওয়ের দিকে। তো রোডটা প্রথমে উঁচা, কিছু দূর উঁচা যখন আমি উঠলাম তখন আমার হেলমেটের গ্লাসটা খোলা ছিল। তো আমি মানে যেহেতু বাইকে অনেক গতি ছিল, আমার চোখে আগুনে লাভার মতো কিছু একটা আমার চোখে লাগছিল। হ্যাঁ, সেই জন্য আমি জাস্ট হেলমেটের গ্লাসটা লাগিয়ে দিই। তো রাস্তাটা যখন আস্তে করে নিচের দিকে নামছে, নিচের দিকে নামার পরেই আমি লক্ষ্য করলাম যে আমার বাইকের আলোটা মানে গিয়ে কোনো একটা মানুষের দিকে রিফ্লেক্ট হচ্ছে। তো খুবই অল্প সময়ের জন্য জিনিসটা দেখেছি, তো আমার ঠিকমতো খেয়াল নেই, সেলি নামে বোঝা যাচ্ছিল না, জাস্ট সাদা, মানে লাইট পড়ার পরে পুরোটাকে সাদা মনে হচ্ছিল। তো তৎক্ষণাৎ আমি জাস্ট ব্রেকটা করলাম, ব্রেক করে একদম জায়গায় আমার বাইক থেমে গেল। তো এতক্ষণ ইঞ্জিনের শব্দ ছিল, কিছুটা হলেও একটা মানে শব্দ ছিল, কিন্তু যখন বাইকটা থেমে গেল তখন একদমই নীরব, রাস্তাটা এমনিতে কেউ নেই। আমি লক্ষ্য করলাম যে আসলে কিছুই না, মানে আমি হয়তো ভুল দেখেছি। ওকে। তো আমি আবার পুনরায় স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম বাইক, দেখি স্টার্ট নিচ্ছে না। মানে ওই সময় পরিবেশটা আসলে এত থমথমে, রাস্তায় একটা মানুষও নেই, মানে জাস্ট বাতিগুলো জ্বলছিল। তো আমি ভয় পাচ্ছিলাম যে এখন যদি ছিনতাইকারী আর কবলে পড়তে হয় তাহলে আমার কোনো উপায় নেই। আর আমার বাইকটাও বেশ ভালো কন্ডিশনে ছিল, কিন্তু তাও আমি ধরতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি, হচ্ছে না। আমি একটু অবাকই হলাম। তো একটু পরে সামনে আমার মেইন রোড দেখা যাচ্ছে, মেইন রোডটা দেখা যাচ্ছে। তো মেইন রোডে পাশের দেয়াল থেকে একটা মাথা দেখতে পেলাম, মানে জাস্ট ছায়াটা দেখা যাচ্ছে, কোনো চেহারা দেখা যাচ্ছে না। আমার মনে হলো যে না, কেউ একজন দেখছে আমাকে, হ্যাঁ, ওকে। ফলো করছে। তো আমি আবারও স্টার্ট করার চেষ্টা করলাম, দেখি না, বাইক স্টার্ট নিচ্ছে না। একটু পর লক্ষ্য করলাম যে না, সেখানে আরও কয়েকটা মাথা দেখা যাচ্ছে। অর্থাৎ আমি ধরেই নিলাম যে না, এবার আমাকে ছিনতাইকারী কবলে পড়তেই হচ্ছে। হুম। হ্যাঁ, একজন অনেকজনকে কল করেছে, এরকম কিছু একটা হবে। আমি বেশ খুব দ্রুত চেষ্টা করতে থাকলাম, আবারও সেলফ স্টার্ট কাজ করছে না, সব কিছুই চেষ্টা করলাম, হচ্ছে না। তো তখনই দূরে মেন রোডটা দেখা যাচ্ছে যে একটা লোক হেঁটে যাচ্ছে, লোকটা হেঁটে যাচ্ছে। তো আমি তাকে ডাক দিতে নিলাম, কিন্তু হঠাৎ আমি একটু স্তম্ভিত হয়ে গেলাম যে একটা দৃশ্য, খুবই খুবই সিম্পল দৃশ্য, কিন্তু তারপরেও আমার খুব ভয় লাগলো। যে জিনিসটা দেখলাম যে লোকটা হেঁটে যাচ্ছে একদম তার মতো করে সোজা, এবং তার পিছনে কতগুলো কুকুর ওকে। একদম সারিবদ্ধভাবে হেঁটে যাচ্ছে। ওকে। আসলে দৃশ্যটা তেমন কোনো ভয় না হলেও মানে ওই সময় আমার সময় ভয় লেগেছে। মানে Right. পরিবেশটা এরকম ছিল যে আমি একদম ভয়ে স্তম্ভিত হয়ে পড়ি। ওকে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো এমন সময় আমার পাশে আরেকটা বাইক এসে থামে। হুম। বাইক এসে থামে, তো আমি তাকালাম, দেখলাম যে আমার এক বন্ধু, ওর নাম আকাশ। তো তাকে দেখে আমার মানে একটু সাহস হলো। হ্যাঁ? হুম। তো সে আমাকে জিজ্ঞেস করলো, "কি সমস্যা এত রাতে?" আমি বললাম যে স্টার্ট হচ্ছে না। আচ্ছা। সে জাস্ট আমাকে কি একটা জানি করলো, বাইকটা স্টার্ট হলো। হুম। বাইকটা স্টার্ট হলো, তো আমি তারপর আবার রওনা দিলাম। আর ও আমার চেহারা দেখে মনে হচ্ছিল যে আমি আসলে খুব ভয় পেয়েছি। হ্যাঁ? তো সে আমাকে বললো কি যে, "চল তোকে বাসায় দিয়ে নামায় দিয়ে আসি।" তো ওর বাইকে ও ছিল, আমি আমার বাইকে বাসার দিকে রওনা হলাম। রাত তখন ৩টা বেজে যায়। আমি চলে আসি, তখন ও বিদায় নেয়, আমি উপরে চলে যাই। অনেক রাত হয়ে গেছে, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ি। তারপর সকালের দিকে তাকে আমি ফোন দিই। আমি তো আসলে ঘটনাগুলো তাকে কিছুই বলি না, এবং আমি যা দেখি, হ্যাঁ, মানে সে আসার পরে ওরকম কিছুই আমি আর লক্ষ্য করলাম না। হ্যাঁ? আর আমি মানে তখন আসলে এগুলো শেয়ার করতেও চাইনি রাত্রেবেলা। আমি সকালবেলা তাকে ফোন দিলাম ধন্যবাদ দেওয়ার জন্য, যে আসলে কালকে মানে তুই না আসলে একটা আমার কি হতো না আমি বুঝতে পারছিলাম না। তো তখন তাকে আমি যখন বললাম, তখন সে আমাকে বলল, মানে ফোন দিলাম যে এই অবস্থা। তখন সে বলল যে না, আমি তো কালকে ঘুমাইছিলাম ওই সময়। Okay. আমি মনে করলাম যে না, সে হয়তো আমার সাথে দুষ্টামি করছে। মানে সে কিছুতেই বিশ্বাস করাতে পারছিলাম না যে আসলে সেই ছিল আমার সঙ্গে। হ্যাঁ, পরে মানে অনেক কিছু যে ফ্রেন্ডটা আপনার সাথে তখন মানে যার সাথে দেখা হয়েছিল এই মুহূর্তে,
সে আসলে তখন ছিলই না ওখানে, ছিল সে আপনাকে বাসায় দিয়ে এসছে। সে কোনো মতেই আমার কথা বিশ্বাস করছে না যে আমি আসলে তাকিয়ে দেখেছিলাম। আসলে ব্যাপারটা এরকম ছিল যে আসলে আমি এটার ব্যাখ্যা আসলে আমি খুঁজে পাইনি। আপনার ফ্রেন্ড আজকে এসছেন আমাদের জি, হ্যাঁ, হ্যাঁ। এবং আমি বলেছিলাম আপনাকে যে এটা কি এরকম নাকি যে ফ্রেন্ডটা মজা হ্যাঁ, করেছেন বা আমিও তাই মনে করছিলাম এবং ওরাও মানে এইজন্য প্রমাণের জন্য সে অনেকের কাছে বলছে, বলে দেখ যে আমি বাসায় ছিলাম। না পরে দেখলাম যে আসলে এটা। তো আমি যেটা মনে করলাম যে পুরোটাই আমার হ্যালুসিনেশন হতে পারে। যে হয়তো আমার ভয় ছিল একটা। ভয় ছিল একটা, এই ভয় থেকে এটা সৃষ্টি হয়েছে। কিন্তু তাকে আমি স্পষ্ট দেখি, হ্যাঁ? স্পষ্ট দেখি এবং সে আমাকে বাসায় আমার মনে হলো যে না সে যদি তখন তাকে না দেখতাম, তাহলে আমি এতটুকু সাহস পেতাম না বাসায় যাওয়ার জন্য। হুম। তো এইজন্যই হয়তো কোনো না কোনো কারণে মানে তাকে দেখছি অথবা আমি আসলে কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। সো এই যে এরকম একটা কোয়েশ্চেন এসছেই কিন্তু যে মিডনাইট আসলে ভয় পেলে বা হঠাৎ করে ঘুম ভেঙে যদি কেউ ভয় পায়, তাহলে সে কি করবে? সেই মুহূর্তে এমনিতে যদি বলি শুনুন ভাই, আপনি যদি হঠাৎ করে এরকম কোনো কিছু দেখেন, আপনি তো যেটা আমি যতটুকু জানি আরকি যে বোঝার চেষ্টা করেন যে এটা কি বা মানে জাস্ট ওইটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। রাইট, বাট মেইন ব্যাপারটা হচ্ছে মিডনাইটে ঘুম ভাঙার তো অবশ্যই উঠে না, বিকজ মিডনাইটে তো জায়গা থাকি। যেমন এটা সকালবেলা। তারপরে হ্যাঁ, না মাঝে মধ্যে এরকম হতেই পারে যে ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়লে মানে যারই ঘুম ভাঙে তার যদি রিলিজিয়নে যদি বিশ্বাস থাকে, তাহলে আমার মনে হয় যে এটা যে রিলিজিয়নই হোক, ওই রিলিজিয়নের উপরে মানে সূরা থাকুক বা যেটি থাকুক, ওটা পড়ে আবার ঘুমানোর চেষ্টা করলে আমার মনে হয় ওইটাই ভালো। ওই কিছু দেখলে বা বেশি ভয় টয় লাগলে ওইটা নিয়ে ইনভেস্টিগেট, এটা ব্যাপারটা আসলে ইনভেস্টিগেট না করে ভালো। রিসেন্টলি আমার যেটা হয়েছে যে ভলতিস টিমকে দেওয়ার জন্য আমি এখন যেটা হচ্ছে খুব মজার ব্যাপার, ভলতিস টিমের কাছে যাতে আমি পৌঁছে দেই, এজন্য বেশ কিছু সিভি আমাকে পাঠানো হচ্ছে। আমার খুব আজব লাগছে এই জিনিসটা। মানে এই এবং সিভিগুলো খুব মজার। যে ১ম এ তো আছে যে একাডেমিক কোয়ালিফিকেশন, তারপরে হচ্ছে কি ধরনের এক্সপেরিয়েন্স করেছেন এই ধরনের, এবং তারপরের ঘটনাগুলো হচ্ছে এরকম যে এক্সপেরিয়েন্স করার পরে কি ইনিশিয়েটিভ নিয়েছেন এবং এরকম সিভি বেশ কিছু আছে ছবিসহ। আমি মানে জাস্ট দিতে পারবো আমি। এবং মানে এই সিভি আমাদের ওখানে চাকরি করতে গেলে কিন্তু টাকা দিতে হয়। আমরা উল্টা আমাদের খাওয়া-দাওয়ার খরচ সেগুলো দিতে সেটা তখন আমরা দেখবো। বাট না, ওই ফাজলামির কিছু নাই। অ্যাকচুয়ালি আমরা জিনিসটা জাস্ট একটা টিভি শো করার জন্য এই টাইপের এইসব ব্যাপারে ইন্টারেস্ট ছিল আগে থেকেই। টিভি শো করার জন্য ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গেছে আমাদের কাছে। এই কারণে আমরা এগুলো করছি এবং এগুলো মোটেও খুব সোজা জিনিস না। মানে আমি বলতে চাচ্ছি যে এখানে অনেক রিস্ক ফ্যাক্টর আছে, অনেক কিছু আছে। হয়তোবা কিছুই না, কিন্তু ভয়েও অনেক মানুষের অনেক ধরনের ক্ষতি হতে পারে। মানে সাইকোলজিক্যাল প্রবলেমও শুরু হতে পারে। এটা আমরা দেখেছি। তো এগুলো থেকে একটু দূরে থাকাই ভালো। আমার মনে হয় যে টিভিতে দেখাবে এই যে ভূত এফএম এভরি উইকে হচ্ছে, এগুলো শুনলেও ভালো। এর চেয়ে বেশি যাওয়ার দরকার নেই। আজকে আমি এই যে স্টোরিগুলো শুনলাম, ১ম এ একটা শুনলাম, ১ম এ কয়েকটা শুনলাম, এখন শুনলাম। দুটোর মধ্যেই দুটোই ইন্টারেস্টিং জিনিস লেগেছে। একটা হচ্ছে যে ফ্যান করে যাওয়ার ঘটনাটা। এই সিমিলার ঘটনা আমাদের ভূতুষ্টের ইনভেস্টিগেশনে একবার হয়েছিল, যেটার একটা ফুটেজ আমরা ইয়েতে দিয়েছিলাম, আমাদের ট্রেইলারে দিয়েছিলাম। হ্যাঁ, ট্রেলার। তো এটা শুনে বেশ মজা লাগলো। এবং এরকম ঘটনা আমাদের আরেক পরিচিত মানে ফ্রেন্ডের ফ্রেন্ড বলা যায়, তাদেরও হয়েছিল। বাট ওখানে ভৌতিক কোনো ব্যাপার ছিল না। বাট একটা বাসা নিয়ে এরকম সমস্যা ছিল। ওই বাসায় সে একদিন তার পরীক্ষা ছিল, সে রাতে পড়ছিল। তো হঠাৎ করে তার মানে বেশ রাত্রেবেলা পড়ছিল, পরের দিন পরীক্ষা, এবং তার হঠাৎ করে খুব অস্বস্তি লাগা শুরু করে এবং ওটা শীতকাল ছিল, সে ঘামা শুরু করে। আমাকে যেটা বলেছে, সে ঘামছিল, তার খুব খারাপ লাগছে। সো সে মনে করলো তার প্রেশার-টেশার হয়তো উঠে যাবে, কয়েক রাত জাগা পড়ছে। তখন সে পানি খাওয়ার জন্য উঠে জাস্ট ওই কিচেনে যেয়ে ফ্রিজ থেকে পানি আনার জন্য আরকি। তো সে উঠে জাস্ট কয়েক স্টেপ যাওয়ার সাথে, সাথে তার টেবিলের উপরেই ফ্যানটা ছিল। ফ্যানটা খুলে পুরো টেবিলের উপর পড়ে, নিচে পড়ে। এই ঘটনাটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে। এবং এই ঘটনাটা সে আমাদের বলেছিল ভূতশ্রী এটা দেখার পরে যে আমার এরকম একটা ঘটনা ছিল। তারপর ওদের বাসায় গিয়েছি এবং ওই যেই টেবিলের উপরে এই যে আজকে যে গল্পটা শুনলাম, এই যে টেবিলের উপর পড়েছে ওই টেবিলে দাগ আছে এখনো, এক জায়গায় ট্যাপ খাওয়া মানে বের হয়ে যায় এখানে ফ্যান পড়ে। হ্যাঁ, এবং ওই ছেলে এখন আর এরকম কোনো রুমে ঘুমাইতে পারে না যে রুমে সিলিং ফ্যান আছে। সো ওর রুমে এখন টেবল ফ্যান। সিলিং ফ্যান ভয় পায় না, বিকজ ওটা অনেক স্ক্যারি ছিল তো। বাট থ্যাঙ্ক গড সাকিবের ওরকম কিছু হয়নি। ফ্যান ছাড়া ঘুমাইতে পারে না। বাট না, আমরা পড়তেছি। এনিওয়ে, আর আরেকটা জিনিস, এই যে আজকে একটু আগে যে ঘটনাটা শুনলাম, এই ঘটনাতে একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সেটা হচ্ছে যে
যে উনি যে দেখলো যে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তার পিছনে অনেকগুলো কুকুর হাঁটছে। আমি ওই জিনিসটা অ্যাপ্রিশিয়েট করলাম যে আপনি সামনাসামনি যান নাই, ডাকেন নাই। এটা ভালো হয়েছে। কজ এই সিমিলার ঘটনা আমরা এক্সপেরিয়েন্স করছি, আমাদের নিজেদের লাইফেই করছি। এবং আমি সবাইকে বলছি যে রাত্রেবেলা কখনো যদি অনেকগুলো কুকুর একসাথে থাকে, ইটস ফাইন, অসুবিধা নেই। বাট একটা মানুষ হাঁটছে বা একটা মহিলা হোক, লোক হোক, এবং তার সামনে এবং তার পিছনে লাইন ধরে যদি কিছু কুকুর হাঁটে, তাহলে ওখানে ঘাটানোর কোনো দরকার নাই। ওখান থেকে সোজা সরে আসা উচিত। যেটা উনি করেছে, ওকে, ভালো একটা কাজ করেছে। এবং আমি যদি এখন এই জিন বা সুপারন্যাচারাল এইসব জিনিসের পার্সপেক্টিভ থেকে যদি আমি এটার একটা এক্সপ্লেনেশন দিই, সেটা হচ্ছে জাস্ট কিছু না। ওইখানে খুব খারাপ ধরনের একটা জিনিস ছিল এবং তাকে প্রোটেক্ট করেছে ভালো একটা কিছু। ওখান থেকে সরিয়ে তখন নিয়ে গেছে। হ্যাঁ, কজ হয়তোবা তার ওই যে ফ্রেন্ড না আসলে বা যেই হোক, মানে যদি না আসতো তখন হয়তোবা সে হয়তোবা ওই দিকেই যেত এবং একটা খারাপ কিছু হতে পারতো। এই ধরনের স্টোরি কিন্তু আমি নতুন শুনতেছি না। আমি এর আগেও এই ধরনের খুব কাছাকাছি এক্সপেরিয়েন্স আমাদের হয়েছে। এই মানুষ এবং কুকুরের জিনিস আমরা নিজেরা দেখেছি। হ্যাঁ, সো এই জন্যই বলছি যে ডিসিশনটা ভালো ছিল যে ওখানে যাওয়া হয় নাই। সো বেশ ইন্টারেস্টিং। আসলে এই গল্পটাও ভালো লাগলো। ওকে, আমাদের কাছে আরও ঘটনা আছে। আমি ঘটনায় যাব? হ্যাঁ, হ্যাঁ, ওকে। সাকিব ভাই কিছু একটা কি ঘটনায় কি যাব নাকি কিছু ঘটনা শোনা যে আরেকটা কিছু বলতে মানে ইচ্ছা। না, আমাদের আজকে আমরা ডিসাইড করেছি যে যেহেতু ভূতের দেরিই হচ্ছে, সো আমরা আরো একটা ইন্টারেস্টিং স্টোরি একটা শেয়ার করবো। ফাইন। সো শুন ভাই, এটা হচ্ছে লাসুল নাকি চাঙ্গিনি কিছু বলবেন? চাঙ্গিং আমরা তাহলে একটু পরে শেয়ার করি। ওকে, তাহলে এটা শেষ করে পারিস তো? ওকে, তাহলে আমরা উইংডাসের আরো একটা ঘটনা আছে, সেই ঘটনাটা শেয়ার করে তারপর আমরা একদম বাকি সময়টা পুরোপুরি আমরা কোনো উইদাউট এনি ব্রেক আমরা বাকি যে ঘটনাগুলো আছে বহুত স্টেজ, সেই ঘটনাগুলো, এবং সেই ঘটনার জন্য বুঝতেই পারছেন যে অনেকে অধীর আগ্রহী। সুতরাং আপনাদের কষ্ট একটু বাড়লেও আর একটু সময় আপনাদের জেগে থাকতে হবে সেই ঘটনাগুলো শোনার জন্য। সো উইংডাস, আপনার যে ঘটনাগুলো আপনি শেয়ার করতে চাচ্ছেন, বাকি যে ঘটনাগুলো, সেগুলো একটু আমাদের বলে করেন এর হতে। হ্যালো লিসনার্স, আম ব্যাক, আম উইন্ডার্স। আমি এই ঘটনাটা বলার আগে আমি একটু বলে নিতে চাই যে আমার কাজিন যে আমাকে ঘটনাটা বলেছিল এবং আমি ছিলাম দেশে, এটা ঘটনা ঘটেছিল মোংলাতে। তার নাম জনি, তাকে বলতে চাই। এবং আমি এই ঘটনাটা যার যার সঙ্গে শেয়ার করেছি, এরকম আমার একটা বুবু কণা এবং আরেকজন নিপা, তারা আমাকে অনেক সাপোর্ট করে এবং তারা আমাকে এনকারেজমেন্ট দিয়েছে ভূত এফএমে আসবার জন্য, কথা বলবার জন্য। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার ওই কাজিনটার বাবার একটা লিজ আছে মোংলাতে, চিংড়ি মাছের চাষ হয়। তো ওই লিজে রাত্রেবেলা 6 বিঘার মতো জমি। তো ওখানে মানে লিজটাকে চোরের থেকে প্রোটেক্ট করবার জন্য কেউ একজন থাকে। তো সেদিন পালাক্রমে ওকে যেতে হচ্ছিল। তো ও যখন ওই লিজে রাতে থাকবার জন্য যাচ্ছিল, তখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমাদের গ্রামের ওই রাস্তা দিয়ে ও লিজে যাওয়ার আগে একটা 3 রাস্তার একটা মোড় আছে, মানে ইটের রাস্তা, 3 রাস্তার মোড়। ওই রাস্তার এক পাশে হচ্ছে গোলবাগান, ডান পাশে আমার একটা মামার বাড়ি। কিন্তু মামার বাড়িটা এর আগে প্রায় 50 হাত এমনি খালি একটা জায়গা, তারপরে আবার 50 হাত একটা বড় পুকুর, তারপরে মামার বাড়িটা, মামার নাম জিদিদিও। তো সে মামার আবার অনেকগুলো মহিষও আছে, মামা গরুও পোষে, মহিষও পোষে, তো এগুলো পালে, তো এগুলো আছে। তো ও যখনই যাচ্ছিল রাত্রে 10:30টার দিকে, তখন ও আমার ভাই জনি দেখতে পায় যে ছোট একটা মহিষের বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে আছে, তার দিকে তাকিয়ে। তো আমাকে বলে যে বাচ্চাটা এত ছোট, মানে এরকম ছোট, মানে একদম নতুন নিউবর্ন একটা মহিষের বাচ্চা, এবং বাচ্চাটা তার কোমরের চেয়েও নিচে। তো এরকম হেঁটে আসছিল, তো সে কি করবে বুঝতে পারছে না। তো ভাবলো যে বাচ্চাটাকে ওইদিকে চালিয়ে দিবে, হেঁটে হেঁটে চলে যাবে বাচ্চাটাও মহিষের দিকে। কিন্তু ও যখনই বাচ্চাটা আরেকটু কাছে গেল, তখন দেখলো যে পিছনে একটা, মানে মা মহিষটা, বড় মহিষ একটা, এবং সিং মা। তো ও এটা দেখে বলছে এত রাত্রেবেলা এই মহিষটা তো এভাবে ছেড়ে আসতে পারে না, মানে ওরা গ্রেস করে তো সন্ধ্যার দিকে, সন্ধ্যা পর্যন্ত, রাত্রেবেলা কিভাবে বেরিয়ে আসলো। তো ও কি হলো কি, একটা ডাল ভাঙলো, মানে পাশে বেড়ার থেকে একটা ডাল ভাঙলো ওকে তাড়া দেওয়ার জন্য। ও যখনই বেড়ার থেকে ডাল ভেঙে তাড়ে দিতে যাচ্ছে, ও দেখে ওই মহিষটার পিছনে, মানে একটা ওই মহিষের ডবল একটা উঁচু, মানে এত উঁচু যে খেজুর গাছ পর্যন্ত উঁচু মহিষ, এবং বিশাল বড় বড় শিং দিয়ে দাঁড়িয়ে আছে। এবং ওর নিচে, মানে মহিষ ভরা, ওই বড় মহিষটার নিচে মানে অনেক মহিষ ভরা, পুরো রাস্তা সব আটকে গেছে মহিষ নিয়ে। আর ওই মহিষটা যখনই মাথাটা ঝাঁকা দিল, মাথা নিচু করে,
মানে বেড়া একটা দেখলো যে ভেঙে গেছে, তো ও ওই দেখে মানে ওর কোনো সেন্স নাই, ও মানে সব ফেলে দৌড় দিয়ে চিল্লানি দিয়ে দৌড় দিয়ে ওই বাড়ির কাছে আস্তে আস্তে পড়ে গেছে, ওই গোল বাগানের দিকে, মানে ওখানে পড়ে গেছে। পড়ে গেলে আমাদের পাশের বাসার থেকে মানে কেউ ডাক দিয়েছে যে কেউ কিছু একটা হয়েছে, কেউ আগাও, মানে খুলনার ভাষায় আগাও কিছু একটা হয়েছে। তো যে মানে জনির বাবা যেহেতু তার ছেলেই যাচ্ছিল, আমার মেশো, উনি সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে যে দেখে কি তার ছেলে রাস্তার উপরে পড়ে হাঁপাচ্ছে, মানে কিছু বলতে পারছে না, মুখ দিয়ে ফেনা বেরিয়ে গেছে, কিছু বলতে পারছে না, হাঁপাচ্ছে, মানে দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। তো আমরাও পিছে পিছে আসছি, আমি যেহেতু গিয়েছিলাম দেশের বাড়িতে, এসে দেখছি ও কোনো কথা বলতে পারছে না, মানে একদম সেই ক্যান হয়ে গেছে। তো মানে কিছু একটা বলছে যে ওখানে কিছু একটা আছে, ওখানে কিছু একটা আছে এরকম বলছে, কিন্তু আর কিছু বলতে পারছে না। ওকে উঠানো হলো, পানি দেওয়া হলো, মানে প্রায় 1-1.5 ঘন্টা লাগলো রিকভার করতে। পরে ও ঘটনাটা বললো এটা হলো। তো তার আগেই মানে গল্প শুনবার আগেই তার বাবা কিন্তু টর্চ নিয়ে গেছে ওখানে, আরও 4-5 জন লাঠি ঠাঠি নিয়ে গেছে, কিচ্ছু না। ওই জিদিদের মামার বাসার থেকে ফোন করে, মানে ফোন ছিল না, মানে তার বাসায় গেল, তখন মোবাইল ছিল, তো গেলে বললো যে না কিছু, কোনো মহিষ বাইর হয় নাই, কিছু হয় না, এবং যেটা দেখেছে এটা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যেখানে ও বলেছিল এক্স্যাক্ট জায়গাতে বেড়া ভাঙা, প্রায় 1.5 হাতের মতো বেড়া ভেঙে গেছে। বেড়াগুলো কিন্তু লোহার শিক দিয়ে, মানে লোহার ওই যে তার কাটা দেওয়া বেড়া, গাছ আছে এবং তার কাটা, ওই তার কাটা সুতা মোচড়ায় ভেঙে পড়ে গেছে, মানে ও যে জায়গা বলছে ওই জায়গাতেই। এটা খুব ইন্টারেস্টিং ছিল। তার 3-4 দিন পরে আমি আবার ওখানেই একটা কুটার একটা গাদিতে বড় একটা প্রজাপতি দেখেছিলাম, দুপুর 12টার দিকে। এত বড় প্রজাপতি আমি কোনোদিন দেখিনি আমার লাইফে, মানে 1 হাতের মতো উইং স্প্যান, একটা ব্লুইশ প্রজাপতি, এবং একটা ডানার মধ্যে একটা চোখ আছে। তো আমি সঙ্গে সঙ্গে আমার পাশের একটা মামাতো ভাইকে দেখালাম, এই দেখ প্রজাপতি, একটা বড় একটা প্রজাপতি। ও দেখলো, ওর নাম লিওন, ও দেখলো। কিন্তু এরপরে যখন আমি ফিরে এসে অন্যজনকে নিয়ে গেছিলাম, তখন আর কোনো প্রজাপতি কেউ দেখে নাই আর। তো ওইটা হয়তো উড়ে যেতে পারে, কিন্তু ওই মানে মহিষের ব্যাপারটা, যে বড় মহিষ দেখেছিল, ওইটা নিয়ে ও এখনো ভয় পায় এবং এখনো বলে। তো আমাকে বলেছিল যে এই ঘটনাটা আমি শেয়ার করতে পারি, তো আমি শেয়ার করলাম আজকে। ওকে উইন্ডাস, আপনার ঘটনার প্রশংসা অনেকের কাছেই পাচ্ছি। আমি লাস্ট একটা ঘটনা আছে উইন্ডাসতে, সেটাও আমি ছোট্ট করে যেহেতু খুব ছোট ছোট করে এখন শুনছি, ছোট করে একটা ঘটনা, সেটা হচ্ছে লাস্টে যে ইলিশ মাছের একটা ঘটনা আছে এবং একটা গ্রামে সব মানুষ হারিকেন ব্যবহার করে, ওই ঘটনাটা একটু বলে আমাদের শেষ করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি বলবো। এটা আমার দাদুর থেকে এবং দিদিমার থেকে শোনা। আমার দাদুর সঙ্গে আমি মোংলায় নারকেলতলা আমার দাদু বাড়ি, মানে আমার মার বাবা। তো সেখানে দাদুর সঙ্গে আমি একদিন না মানে চান পাইতেই বাজার বসে, ওখানে আম কাঁঠালের সময় গেছি। তো এখন আসার সময় মানে বাজারে যাওয়ার সময় দেখতে পাচ্ছি তখন 5:30টার মতো বাজে, সবাই হেরিকেন নিয়ে যায় বাজারে। বিকাল 5:30, মানে সূর্যের আলো আছে, সব কিছু আছে এবং খোলা মাঠ, মানে ওখানে রাস্তাটাও খোলা, কোনো ধানের জমি সাইডে, কোনো অন্ধকারের কিছু নেই। হেরিকেন নিয়ে যায় কেন দাদু, এরা হেরিকেন নিয়ে যায় কেন? তো দাদু না আমাকে বললো, মানে বলছে ঠিক আছে বাসে ফিরবার কথা, এসে বাসে বলবো। তো আমরা ফিরে আসতে দাদুর ঘটনাটা বলে যে এখন থেকে প্রায় 30-32 বছর আগে যখন দাদু ওই বাজার থেকে এরকম একটা ইলিশ মাছ কিনেছিল, বড় একটা ইলিশ মাছ এবং কাঁঠাল আরও কিছু তরকারি কিনে আসছিল, তখন প্রথমে যখন আসে দাদু বার ফিরে, তো ওই জায়গাটা অনেক অনেক ফাঁকা জমি, ধানের জন্য অনেক ফাঁকা জায়গা, মাঝখান দিয়ে রাস্তা ইটের, তখন ইটের রাস্তা ছিল, তখন কাদা রাস্তা ছিল। তখন দেখে রাস্তার মাঝখানে 2.5 থেকে 3 বছরের একটা মেয়ে আমার দাদু দেখেন দাঁড়িয়ে, মানে হাত দিয়ে বলছে ইলিশ মাছ তো রেখে যা, আমাকে দিয়ে যা, এরকম দাদু কিন্তু বুঝতে পেরেছে যে এই মেয়েটা এখানে আসার কথা না, এবং দাদু মানে ঈশ্বরকে খুব বিশ্বাস করতেন এবং তারা দিয়েছে মেয়েটাকে, বলছে তুই শয়তান, তুই ওকে দেখতে পাচ্ছি না, তুই কিছু না, তুই চলে যা বললে মেয়েটা গড়িয়ে, মানে একদম দাঁড়ানো অবস্থায় পড়ে গড়িয়ে রাস্তা থেকে পড়ে ধান খেতে যায়। দাদু বুঝতে পারে, দাদু ভয় পায়নি, দাদুর তখন বয়স 50-র মতো। দাদু মাছটাকে জাপটে ধরে, আর একটা হাতে ব্যাগ, ওই হেরিকেন তখন নিত না কেউ, কি হেঁটে আরম্ভ করেছে। দেখে কি দাদুর পিছনে আরো একটা কুকুর আসছে, এবং সেই কুকুরটা অনেক বড়, অনেক লোম, মানে অনেক বড়, অনেক লোম, গ্রামের কুকুর এরকম লোম হয় না, অনেক লোম এবং খয়েরি ধরনের একটা কুকুর। ওই কুকুরটা সম্পর্কে আমার মামিও একদিন বলেছিল, দেখেছিল। তো ওই কুকুরটা আসছে, তো দাদু কিন্তু এবারও বুঝতে পেরেছে যে এটা শয়তানের কাজ, রাস্তায় ফলো করছে এবং কুকুরটা খুব কাছে এসে মানে জিব্বা বের করছে। তখন দাদু আবার ফিরে তাকিয়ে দাঁড়িয়ে আবার মানে একটা বাইবেলের কোনো একটা পথ পড়ে ধমক দিলে কুকুরটা আর ফলো করে না। এরপরে যখন দাদুর একটু ভয় হচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা প্রায় 6:30টার মতো বেজে গেছে, 30 বছর আগে, তখন দাদু জোরে জোরে হাঁটছে। এর সময় দেখেন যে বিশাল বড় একটা সাদা ঘোড়া মানে ক্ষেতের থেকে উঠে একদম তাকে হিট করবার জন্য দৌড়িয়ে আসছে, এবং নাই করে যেরকম ঘোড়া আওয়াজ করে
এরকম ভাবে আওয়াজ করে করে আসছে ঘোড়াটা। দাদু ওই দেখে মানে যে হাতে ভারী ছিল তো কাঁঠালের ব্যাগটা ওইটা ফেলে দিয়েছেন, বাট ইলিশ মাছটা ফেলেন নাই। তো মাছটা ধরে রেখেছেন, ইলিশ মাছটা ধরে রেখেছেন, কিন্তু ঘোড়াটা খুব দৌড়ে এসে একদম দাদুর সামনে দিয়ে এসে ঘুরে চলে গেল। কিছুক্ষণ না, দাদু বললো পারবি না, আমাকে কিছু করতে পারবি না। কিন্তু দাদু মানে তো প্রায় দৌড়ানো আরম্ভ করেছেন। এসে গেছেন কাছে, প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তা, বাট কাছাকাছি চলে আসছেন, দৌড়ানো আরম্ভ করেছেন। এবার লাস্টে যেটা হলো সেটা হলো রাস্তায় কিছু দূর দাঁড়িয়ে দেখছেন কি এবার একটা সাদা জামা পরে, সাদা একটা শাড়ি পরে একটা বউর মতো দাঁড়িয়ে আছে। দাদু এবার থেমে, ওর সামনে থেমে যখন ক্রস করে যাবে, দাদু তাকাচ্ছিলেন না, মহিলাটা সামনের দিকে তাকিয়েছিল, তো ঘুরলো যখন দাদু দেখলেন যে নাকটা নাই, এবং ও একই কথা বলছে যে মেয়েটাকে ইলিশ মাছ দিলি না কেন তুই, এরকম কেন? তো দাদু বললো যে হয়তো বা ইলিশ মাছ খাওয়াবে না, কিন্তু আমি কাউকে দিব না। এই বলে দাদু বাসায় চলে আসে, এবং বাসায় এসে দিদিমাকে বলেন যে এই ইলিশ মাছটাকে দেখো তো। দিদিমাকে বলতো করুণার মা ইলিশ মাছটাকে দেখো তো, ইলিশ মাছ কিছু হয়েছে কিনা। দিদিমা ইলিশ মাছটাকে দেখে বলছে কি যে ইলিশ মাছটা তো পচে গেছে, তুমি এই ইলিশ মাছ কেন কিনে আনলা? দিদিমা কিন্তু কিছুই জানেন না এই ব্যাপারে, এবং বাজারে গেলা আর তো কিছু আনলা না। তো এটা দিদিমা আমাকে আগে বলেছিলেন, এবং আমি দিদিমার কথা শুনেই দাদুর থেকে শুনলাম। কিন্তু আমি আসলে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখনো মানুষ ওখানে হেরিকেন নিয়ে চলাফেরা করে। আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি হেরিকেন কেন জ্বালাচ্ছেন তো না, হেরিকেন কেন লাগে হেরিকেন থাকে, টেমি থাকে, এবং ওখান থেকে যখনই বাজার করে আসেন ওই হেরিকেন ধরে ধরে মানে সন্ধ্যা 6টা 6:30 7টার দিকেও হেরিকেন, মানে অন্ধকার না তাও হেরিকেনটা ধরে আনে মানুষ। এরকম একটা ইউজুয়াল প্র্যাকটিস হয়ে গেছে এখানে। আমি আমার স্টোরিটা শেষ করতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। মানে তো ওরা কি পচা মাছ যেন না খায়, এর জন্য ওরা খুব আমার যেটা মনে হয় যে মাছটা মনে হয় আগে পচা ছিল না, কিনেছিলেন কি পচা? পচা মাছ তো ওখানে তো ইলিশ মাছ ধরা হয় মোংলাতে। আচ্ছা, মানে একদম ধরা মাছ, ওটা পচে মানে টাটকা মাছ একদম পুরোপুরি কেনা হয়েছিল এবং পরে পচে যায়। তেমন সবাই ভয়ে হাইকারিস করে, মানে কে আনতে পারবে। এবার কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কথা যে হারিকেন নিয়ে ভাঙা গেলে মানুষ চলাফেরা করছে। কোন জায়গায় তো চাঁদপাই, মোংলায়, মোংলা বন্দর, নারকেলতলা গ্রামে। খুব ইন্টারেস্টিং। আমরা এখন বড় একটা ঘটনায় চলে যাব, অ্যান্ড যে বড় ঘটনাটা সেই ঘটনাটা আমরা সুমন ভাই এবং শাকিব ভাইয়ের কাছে বলবো। যে নেক্সট মাইকটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। আচ্ছা, আমি এইমাত্র খবর পেলাম আরমান নাকি আসছে। হ্যাঁ, আরমান চলে আসছে এবং আরমান ভাইকে আমরা নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যে এখানে। তাহলে আরমান, তুমি তো রেডিও শুনতেছো বোধ হয়, এই রুমে চলে আসো। সো আরমান ভাই ইজ কামিং, অ্যান্ড এখানে তো শাকিব ভাই আছেনই, সুতরাং আমরা আজকে দুটো এক্সপিরিয়েন্স শুনবো বলে শাকিব ভাই কথা দিয়েছেন। সো দেখা যাক দুটা দেখি টাইম কত করবে। ওকে, আরমান ফোনে কথা বলতেছে, কোন একটা তো বলুন। আচ্ছা, রেখে দিচ্ছে। আচ্ছা, ওকে। সো আরমান ভাই, শুনুন ভাই, আচ্ছা, হ্যাঁ, এই সাকিব কোনটা বলবো? ওই সাকিব দেশে দিয়ে শুরু করবো নাকি? ওই সুইসাইড, ওইটা ইন্টারেস্টিং ছিল। ওটা বেসিক্যালি আমাদের একটা খুব মানে দুঃখজনক বা টিপিক্যাল একটা স্টোরি বাংলাদেশে হচ্ছে যে মানুষ সুইসাইড করে। ওকে, পুরো দেশ জুড়ে লোকজন হঠাৎ শোনেন কি হয়, ইয়াং ওল্ড সবাই। সো আমরা একটা খবর পেলাম যে একটা মফস্বল, মানে ঢাকার বেশ দূরে মফস্বল একটা এলাকায় একটা মেয়ে, এই 15-16 বছরের মেয়ে আর কি, শি কমিটেড সুইসাইড। সো দ্যাটস নট নিউজ ফর আস। এটা সবাই, ফ্যামিলি সবাই খুব সর্বদিক এসএসসি পরীক্ষায় ফেল করছিল। এসএসসি পরীক্ষায় ফেল করবে এই ভয়ে, মানে সে ডু ওয়েল ফেল করছিল, ফেল করছে, হ্যাঁ ফেল করছে, এর জন্য শি কমিটেড সুইসাইড। তো তারপর থেকে নাকি ওখানে ওই কি যাবতীয় ওই ওর রুমে কেউ ঢুকতে পারে না, ওর রুমে কেউ ঘুমাতে পারে না, ওখানে নাকি রাতেবেলা হঠাৎ পড়াশোনার শব্দ শোনা যায়, তবে কান্দে যে আমি কেন, মানে ইট সাউন্ডস স্লাইটলি ফানি, বাট যারা ওখানে থাকে ওদের জন্য একদমই ফানি না, খুবই ইমোশনাল এবং মানে পরীক্ষা নিয়ে, মানে হঠাৎ করে রাতেবেলা পড়াশোনার শব্দ, ধরো রাত 2টা-3টার সময় ওই রুমে যারা থাকে ওরা শুনতে পারে। এবং ওই ভয়েসটা আবার সবসময় ওই মেয়েটারও না, ভয়েসটা আবার চেঞ্জ হয়। ইটস নট দ্যাট ওই মেয়েটারই ভয়েস, চেঞ্জ হয়। তারপরে ওইখানে যদি পড়াশোনার বইটি থাকে ওগুলো ওলট পালট হয়ে যায়। মানে ওখানে বাসার অন্য কেউ যদি পড়াশোনার চেষ্টা করে ওরা পারে না করতে। আজব ব্যাপার কিন্তু, হ্যাঁ এটা উইয়ার্ড, খুবই আজব। আমরা এসব শুনলাম শুনে একটা যে আমাদেরকে স্টোরিটা বলছিল উই ট্রাস্টেড, সো ওর কথা আমরা গেলাম ওখানে গিয়ে, তো আমরা সেটা করলাম করিডোরে। তারপরে বেসিক্যালি নাথিং হ্যাপেন্ড। ওকে, নাথিং হ্যাপেন্ড।
সারা রাত ছিলাম। এখন আমরা বুঝি না যে এটা কি আমরা যেমন পড়াশোনার অ্যাঙ্গেলটাই আমরা ওইদিন ট্রাই করি। এগুলো পরে আমরা খেয়াল করছি। ওইদিন আমরা এসব কিছু ট্রাই করিনি। আমরা জাস্ট গেছি ওখানে গিয়ে ইউজুয়ালি আমাদের ট্রিক্স, ক্যামেরা সেট আপ করা, থার্মাল রিডার, হ্যান ত্যান এই অ্যান্ড উই ট্রাই টু কমিউনিকেট যেখানে কেউ আছে নাকি, যদি থাকে সারা দাও। নাথিং হ্যাপেন। তার পরের দিন সকালে আমরা ওদের বললাম, ওখানে এখনো ওই লোকজন থাকে। তারপর সকালবেলা বললাম যে আমরা তো রুমে সারা রাত ছিলাম, কিছু হয়নি। তখন একটা নতুন তথ্য পেয়েছে। তখন ওরা বললো যে যে আসলে এই বাসায় আগে থেকেই জিনিস হতো। ওকে হ্যাঁ এটা তো ওরাও না খেলে যে ওদের কাজিনটা, মানে ওদের বাসার সবার কিন্তু একটা ধারণা যে এটা ওই মেয়েটা মারা যাওয়ার পর শুরু হয়েছে। বাট আচ্ছা হ্যাঁ কাজিন যে আসছে সে আমাদের বললো যে দেখেন এই বাসা তো অনেক আগে থেকে ছিল। মানে মারা যাওয়ার আগে থেকেও, হ্যাঁ মারা যাওয়ার আগে থেকেও ছিল। সে ও মারা থেকে ও বলে যে এই বাসাটা আগে থেকে হচ্ছে। আমার এই মানে ওর মামার না চাচা হোয়াট এভার ফ্যামিলি, ওনারা এখানে বেশি দিন থাকেন না, আর আমি এলাকায় আগে থেকে থাকি। এই বাসা আগে থেকেই প্রবলেম ছিল। সো এটা আই ডোন্ট নো ভাই ওনারা আপনাদেরকে বলেনি এটা। আমরা আসলে জানি না কেন এটা বলেনি। সো ওরা বললো যে আপনারা আবার একবার ট্রাই করেন বিকজ এই বাসায় আগে থেকে একটা প্রবলেম ছিল। সো কিছু একটা হতে পারে। So, আমরা এটা শুনে তারপরে উই হ্যাড টু কাম ব্যাক। তখন আমার অন্য কাজ ছিল। পরে আমরা আবার শুনতেছি। আচ্ছা ফেরত গিয়ে এবার শুন ভাই একটা নতুন জিনিস নিয়ে আসছিল। আচ্ছা উই হ্যাড দিস থিং কল্ড ট্রাভেল ক্যামেরা। আচ্ছা এটার দাম হচ্ছে $1,000 শুন ভাই। খামার এগুলো বলার কি দরকার, আমাদের চিন্তাই করবে $1,000। তো আমার ক্যামেরা অ্যাকচুয়ালি এগুলা এটা একটু বেশি সেন্সিটিভ জিনিস, বাট এটা ছিল না আমাদের। বাট মেইন ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন পরে আবার ব্যাক করে ফার্স্ট ক্যামেরা এখানে যাইনি, আমরা তখন নেইবার ইউএসদের সাথে কথা বলা শুরু করছে। তো কথা বলার পরে মোটামুটি ভাষা যেসব ইনফরমেশন পাওয়া যাচ্ছিল, যে মানে আমাদের কাছে প্রথমে যেই জিনিসটা ছিল যে মেয়েটা হচ্ছে ওই যে থাকে না, মানে খুব ইম্যাচিউর একটা মেয়ে, সে পরীক্ষায় ফেল করেছে দেখে সে সুইসাইড করে। So, এটা খুবই কমন মফস্বল টাউনে, এবং ওটা বেশ অজপাড়া থেকে যায়। রাইট সো কিন্তু পরে কথাবার্তা শোনার সাথে আমরা যে দুই জায়গা থেকে সেম ইনফরমেশন পেলাম, এমন যে ওই এটা তো বেশ আগে ঘটেছিল। ওই মেয়ের আরেকটা বান্ধবী আর কি, একটা ফ্রেন্ড যে এখন ওর বড়, সে সে সবচেয়ে ইন্টারেস্টিং ইনফরমেশন দিল। সে বললো যে ওর নামটা বলছি না, বলে ও কোনো অবস্থাতেই এরকম ছিল না যে পরীক্ষায় সুইসাইড করবে। রাইট, এটাতে খুবই অবাক হয়েছিল। এবং আরেকটা জিনিস যেটা বুঝলাম যে বাসার মানুষজন আগে এইসব জিনিসপত্র আগের জিনিসপত্র বলে নেই, তারা আগের ব্যাপার স্যাপারগুলো অত পারতেই দেয়নি, ওরা করতে না, ওরা নতুন এখানে আসছিল। বাট তারপরে যখন ওদের নিজেদের মেয়ে মারা গিয়েছে তখন মানে হয় কি, আর তখন তো সাইকোলজিক্যালি মানুষজন তো ঠিক থাকতে পারে না। এবং কি হয় যে প্রিয়জন কেউ যদি চলে যায় তখন কিন্তু আমরা মানে সাবকনশিয়াসলি আমরা চাই ফেরত আসি একদম। সো তখন তখন আমাদের মাথায় যেটা আসলে সাকিব বললেন, সাকিব আমার ধারণা এখানে অ্যাকচুয়ালি মেয়ের কোনো ব্যাপার না, অন্য কোনো একটা ব্যাপার হচ্ছে। এবং ওরা যেসব জিনিসপত্র এখন আশেপাশে দেখছে, ওরা দেখতে চাচ্ছে বেশি করে। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে ওরা মনে করছে যে মেয়েটা ব্যাক করেছে, মানে ওরা তো চাচ্ছে মেয়েটাকে। রাইট এই জিনিসগুলো হয়। তো এরকম একটা অ্যাঙ্গেল থেকে আমরা তখন চিন্তা করা শুরু করলাম। এবং এটা বেশি না আগের কথা না। এনিওয়েজ তারপরে যেটা রাত্রেবেলা তো আমরা এখানে, এবং আমাদের ওই ইউজুয়ালি কোনো জায়গায় গেলে সাইকোলজিক্যালি হোক বা যে কোনোই হোক, আমরা কোনো একটা মানে জিব্রেন রেট অনেক বেশি হয় আমার মোটামুটি। যেটা হয় এটা সবাই জানে মোটামুটি, যারা শুনে। আমি তো দেখছি। হ্যাঁ, তো মানে এই তো সাকিব অ্যাজ ইউজুয়াল কিছু না। এবং এই আমি তো আসলে না প্রথম দিন ফ্লপ মারছি আমরা, শ্রমে আজ আর দরকার কি। মানে ও যাইতেছেন আবার দরকারই নেই, আর বুঝছো তো এসিটিসি নাই, গরম খামোখা ঝামেলা কোনোর মধ্যে কিছু হবে না, সারা দুটা ঘেমে খেয়ে I was like, শুনবে অনেক গরম পড়ে গেছে, শীতকালের মতো যাবো, শুনবা যাবো না আছে তাই আমরা অনেক আগে গেছি। আই হ্যাভ আ ফিলিং যে there's something else involved. চলো আমরা এটা করা উচিত। হ্যাঁ, ওকে। তারপর সো এটা আমাদের সবচেয়ে এই এপিসোডটা, এই ঘটনাগুলো ভূতিষ্ঠের পার্সেন্টে অবশ্যই যাবে না। আচ্ছা বাট হ্যাঁ, এইবার আমাদের কাছে একটা ফুটেজ আছে যেটা আমরা দেখাবো এর সময়। ওকে, ভৌতিক শুরু হোক, আমরা দেখাবো। হয়তো বা কোনো ভৌতিষ্ঠের কোনো এর মধ্যে 1 সেকেন্ডের জন্য হলেও দেখাবো। সেটা হচ্ছে যে কোনো কিছুই হচ্ছে না রুমের মধ্যে, এইটাই। বাট যেটা হয় যে একটা সাইকোলজি, মানে মনে হচ্ছে একটা কি জানি ব্যাপার, ঘাড় একটু ভারী লাগছে, ওই টাইপের গরম লাগছে, অনেক গরম। এটাই বেশি না, জিবরানের মনে আছে, জিবরান যে হঠাৎ করে ওই শুনবে এই
পড়ার বইগুলো বাইর করলো। ওই মেল পড়ার বইগুলো এখন আছে। আচ্ছা করতে হবে। সে হঠাৎ করে কেন জানি বইগুলো ভেবে টেবিলে রাখলো। টেবিলে খুব সে বইগুলো খুলে আমি তারপরে লাইক তুই পড়ার বই দেখছিস কেন? তখন আমরা ওই অ্যাঙ্গেলটা ভাবি নাই যে হয়তো এখান থেকে কিছু একটা স্পার্ক হতে পারে। আচ্ছা সেও এটা ভাবে না, বাট ও বলছে না দোস্ত কিছু একটা আছে। আমি বললাম, পরের বইয়ের মধ্যে হ্যাঁ, মানে টিপিক্যাল এসএসসি যে বইগুলো থাকে আর কি, মোটা বই। আমরা এইগুলো ওয়াই আর ইউ লুকিং টু দিস না কি যেন একটা হবে বলে ও শুরু করছে বলার সময়। সো পড়া বই ঘাটাঘাটি করতেছে, অসুবিধা নাই। আমি বসে আছি, সাকিব বোর্ড, আমি বসে আছি যা কিচ্ছু এই ঘুরতেছি, এই করতেছি। আবার এই ইয়ের সময় আবার ইয়ে হয় না, ওই কি বলে ইনভেস্টিগেশনের সময় যখন আমরা কোনো ইয়েতে থাকি, ক্যামেরা থাকে, তখন আমাদের আবার সিগারেট খাওয়া মানা, যাওয়ার কারণে প্রবলেম হয়। বাট তারপরে আর পার্টিশন শেষে আমি কেড়ে পেয়েছি যে না আর কতক্ষণ আর ইয়ে লাগতেছে। তো ওরকম সময় এই করতে করতে হঠাৎ করে ওই একটা বইয়ের ভিতরে খুবই আমি বলি অনেকে বইয়ের ভিতর ইয়ে রাখে, ফুল ফুল রাখে। হ্যাঁ, একটা ফুল একদম শুকিয়ে যায়, একবারে একটা ফুল এবং ওই জীবন বইয়ে করতেছিল তো, মানে ওই হঠাৎ করে মানে ফুলটা পুরো মানে একবারে ইয়ের মতন, ওই পাকড়খানির মতো, মানে পুরো বুড়া বুড়া হয়ে পড়ে গেছে আর কি, মানে ওই ধরনের, মানে একেবারেই জাত অবস্থা, মানে শক্ত হয়ে গেছিল একেবারে অ্যাজ ইফ টোস্টের আর কি, এই টাইপের। তো ওইটা পড়ে গেছে, বলে যে এটা টেবিলের উপর পড়ছে, এটা কি বলে যে মনে হয় একটা ফুল বা কিছু। আমরা তখন এটা ঝাড়তেছি। আচ্ছা ওইটা ঝাড়তেছি আমি আর জিবরান, হঠাৎ করে সাকিব বলে কি শুনবি ওইটা কি? প্রথমবারের মতো, এবং সাকিবের ভয়েস শুনে আমি খাট করে খুঁজছি যে সামথিং ইজ রং, শুনবি ওইটা কি? এবং আমরা ঘুরলাম, এটা বোধহয় কয় সেকেন্ডের জন্য হবে সাকিব এটা? মানে তখন তো মনে হচ্ছিল 5 মিনিট, পরে আমরা ঘড়ি দেখে দেখছি 3 সেকেন্ড। হ্যাঁ বা 3 সেকেন্ডের মতো একটা কিছু, মানে আমরা তো মানে মাটিতে যেখানে ফুলটা পড়ছে তার আমাদের পিছন দিকে সেটা সাকিব ওই দিকে ঘুরেছিল, এ আমাদের চেয়ে কত এই 4-5 ফিট দূরে হবে একটা কিছু, মানে দেখে মনে হচ্ছে যে একটা মানুষ দাঁড়ায় আছে। আচ্ছা বাট ট্রান্সপারেন্ট টাইপের, মানে মানুষও না, ঠিক একটা ফিগার টাইপের একটা কিছু, নদ্দের যে মানে শ্যাডো না, এটা ঠিক বুঝতে পারবো না। এটা হচ্ছে কালচার টাইপের, নট সাদা কাপড় পরা কিছু ওরুম টিম না, মানে মুভিতে এটা খুব দিচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি মানে কালচার টাইপের সে, কিন্তু ট্রান্সপারেন্ট ওই সেটটা দেখা যাচ্ছে একটা ছায়ার মতো, ছায়া না, মানে ওকে একটু উইয়ার্ড একটা জিনিস, কিন্তু ঠিক মানুষ টাইপেরও না, মানে একটা লম্বা একটা কিছু দাঁড়ায় আছে এই টাইপের একটা কিছু। এবং এইটা দেখার সাথে সাথে মোটামুটি ছিটকে পড়ছে আর কি আমরা। এটা কি দেখলাম, সাকিব দেখলাম স্টিপ দাঁড়ায়, এবং সবাই মানে আপনি সাকিব ভাই জিবরান ভাই তিন আমরা তিনজনেরই আমরা প্রথমবারের মতো একটা কিছু দেখছি আর কি, মানে চোখের সামনে দেখার পরে আমরা মোটামুটি ছিটকে ফিট পিছনে চলে গেছি। সাকিব দেখো তখনও দাঁড়ায় আছে, যে সময় দেখছেন বললাম, কিন্তু এখন দেখতেছি না, বলছি না এখন আসলে আমিও দেখতেছি না, জিবরানও তখন দেখতেছি না। আচ্ছা সাথে সাথে ওই যাবতীয় এই আমার বাড়ি ফিটার যা বাইর করে কোথাও কিচ্ছু পাই না, কোথাও কিচ্ছু নাই। আমরা বলছি কি ব্যাপার, এটা কি আমরা তিনজনই একসাথে করলাম ভাই, বাইরে থেকে কি কোনো আলো পড়ছে, কোনো শ্যাডো, মানে কি হচ্ছে আমরা বের করার চেষ্টা করছি। না, এটা কিন্তু শোনো আমরা পরে করছি। প্রথমে আমরা যে দাঁড়ায় যে এখানে কেউ আছে নাকি, মানে উই ট্রাই টু এস্টাবলিশ যে আপনার জীবন তখন না বাট ওরকম যে কোনো একটা ফিলিং সেটা না, হ্যাঁ। কিন্তু ওই যখন চোখে একটা কিছু পড়ছে চোখের সামনে, তখন কিন্তু মনে হয়েছে যে একটা কিছু আছে, বাট ওটা আমি ধরে নিচ্ছি এটা সাইকোলজিক্যাল, বিকজ একটা কিছু এরকম হয়েছে। তারপর কিছুক্ষণ পর সব কিছু বাইর করি, এটা টেস্ট করি, কোনো দিক দিয়ে আমরা মানে কোনো কিছুই বের করতে পারছি না। তারপরে একটা ক্যামেরার আমরা ফিক্স রাখি, তো ওই ক্যামেরার ফুটেজ তখন আমরা চেক করা শুরু করছি, রিওয়াইন্ড করে দিচ্ছি, এবং কিচ্ছু নাই। মানে আমরা বললাম যে এইটা কিভাবে পসিবল যে তিনজনই একসাথে একই রকম একটা জিনিস দেখলাম, বাট ক্যামেরার মধ্যে আসতেছে না, এটা তো হইতে পারে না। তারপরে যেটা হইলো আর কি, যে ওই না তখন আমি তো এবার ডিবাঙ্কার। আমরা শুনবেন আমরা তো লো লাইটে শুট করতেছি, সো এটা হতে পারে যে আমরা তো শ্যাডো এতে যেতেছি, তো ক্যামেরাটা ধরতে পারিনি। আচ্ছা, বাট উই হ্যাভ দ্য থার্মাল ক্যামেরা, কত পার্সেন্ট থার্মাল। না আমরা আমাদের থার্মাল ক্যামেরার নাম আমি থামরাল। আচ্ছা, রেপটা আগে তো আপের খোদার দোসম লেখা থাকে, এটা বিশ্বাস করে মানুষ, যাতে বিশ্বাস করে থার্মাল। এনিওয়েজ, আমাদের খোদার দোসম থামরাল ক্যামেরা, তারপরে ওটা আমরা বাইক করে এটা সেট করছি। আমরা ক্যামেরাটা যখন সেট করতেছি, মানে এটা একটা ক্যামেরাও না, একটা স্ক্যানার টাইপের। তো যখন অন করার পরে করার সাথে সাথে মনে হয়েছে কি যে
সামনে থেকে একটা কিছু সাপ করে সরে গেছে এরকম লাগছে, কারণ ওটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার চোখের ভুল। আমি বললাম যে তুমি ইস্যু দেখছো? সাকিব বলছে ডিনাই করছে যে না আমি এখানে জিব্রান বলছে আমি দেখছি। সো আমি অ্যাকচুয়ালি শিওর না আসলে কিছু দেখিনি। তো জিব্রান সব কিছু দেখে সাকিব দিচ্ছি দেখেন। তো ওইটা তখন একটা কনফিউশনের মধ্যে আমার ঠিক আছে ফাইন। তা এটা আবার অত ওয়াইড অ্যাঙ্গেলও না, আমরা যে পুরা একটা কোণার মধ্যে রেখে দিব পুরা রুমটা আসবে এটা এরকমও না। হ্যাঁ, সো এটা তারপর আমরা কোনা কোনে একটা যে জায়গাটা দেখছি ওই জায়গাটা আমরা রাখছি, রেখে আমরা ইয়ে করে আসি মানে বসে আছি আমরা। আর এবং এই ক্যামেরাটার ব্যাপারটা হচ্ছে যে পিছন দিকে একটা স্ক্রিন আছে, ছোট একটা স্ক্রিন, আচ্ছা খুবই ছোট। সো ওটার মধ্যে থেকে দেখতে হয় যে অ্যাকচুয়ালি কি। সো আমরা ওটার মধ্যে আমরা দেখার চেষ্টা করতেছি, আমরা কিছু পাইতেছি না। এটা বেসিক্যালি হিট ডিফারেন্স ধরেন, মানে একটা হিট সিকার টাইপের, যে হিট সিগনেচার গুলো যে রুমের মধ্যে হিট মানে টেম্পারেচার বেশি এরকম কোনো কিছু আছে নাকি এই জিনিসটা ধরে। বা তুমি একটা দরজার পাশে দাঁড়ালে দরজা একটা কালার হবে, তুমি একটা কালার হবে, তুমি খুব ব্রাইটনেস কালার, বা দরজার মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স আছে। ওকে, তার মানে এটা একদম পুরোপুরি টেম্পারেচারটা দিয়ে এটা জাস্ট টেম্পারেচার ইমেজিং করে, রাইট? টেম্পারেচার যে কোন জায়গায় টেম্পারেচার কেমন ওটা একটা ইমেজ ক্রিয়েট করে। আচ্ছা 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 আচ্ছা। এবং তারপরে যেটা হয়েছে, যেটা আমরা এইবার আর 2-3 সেকেন্ড না, আমরা তারপরে এটা বেশ অনেকক্ষণ পরের কথা, আমরা একটা জিনিস দেখছি এবং দেখার পরে ওটা আমাদের কাছে রেকর্ডেড কোর্সে আছে, এটা দেখাবো। এইটা প্রায় সে কতক্ষণ হবে, 3-4 মিনিটের বেশি, আরও বেশি হবে, 3-4 মিনিটের উপরে হবে। একটা কিছু দাঁড়ায় আছে, আমরা যেখানে ছিলাম ওইখানে না, তার অপোজিটে ওই পড়ার টেবিলটা যেখানে ছিল ওইটার পড়ার টেবিলের দিকে তাকালে ডান সাইডে কোনাগুনিগুলোর মধ্যে একটা কিছু দাঁড়ায় আছে। বাইরে মেয়েটা সুইসাইড করছিল ইয়ে দিয়ে, দড়ি মানে গলায় ফাঁস দিয়ে মেয়েটা সুইসাইড করছিল, এবং গলায় ফাঁস দিয়ে সুইসাইড করছিল। এবং সুইসাইডটা ইয়েতে ওই ফ্যানের মধ্যে ইয়ের মধ্যে লাগানো না, এটা হচ্ছে এই বাসাটার জানালার পাশে একটা ওই উপরে একটা এই লোহার কেমন বাঁকান একটা আংটার মতন ছিল, তখনও একটা ছিল এখানে, ওইখানে দড়ি দিয়ে নাকি শুজ। মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওরকম একটা জায়গায় একটা হিউম্যান, অলমোস্ট হিউম্যান বলছি, পুরোপুরি হিউম্যান বলতেছি না, আচ্ছা কেন বলছি, এবং একটা কিছু দাঁড়ানো এবং পুরো স্ট্রিট, মানে আমি তোমার আমি এখন বলতেছি তুমি বুঝতে পারবে, আমি ভিজুয়ালি দেখাচ্ছি, মনে করো একজন দাঁড়ায় আছে এইবার, বুঝতে পারছি, মানে যদি হাত সামনে মানে তালু দুটা সামনে দিয়ে, তালু দুটার সামনে, মানে তালু দুটার সামনে না, মানে ওটা তো বুঝতেছি না আমরা, এগুলো আমরা মানে মানে একটা মরা মানুষ শুয়ে থাকে যেভাবে সেটাকে যদি দাঁড় করে দেওয়া যায়, সেটাকে যদি দাঁড় করে দেওয়া যায়, একটু স্প্রেড করা, দাঁড়ানোর মানে দাঁড়া, এবং খুব স্টিফ, মানে কোনো রকম নড়াচড়া হচ্ছে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মাথাটা, এটা ঠিক যে কারণে বললাম যে অলমোস্ট হিউম্যান, মাথার মানে জিনিসটা মনে হচ্ছে যে মাথাটা ঠিক 3 কোণা না, এটা অ্যাকচুয়ালি থার্মাল হচ্ছে ইমেজিংয়ে, মানে একটা আউটলাইন দেখায় তারা পুরা একেবারে ডিটেইল শেপটা দেখায় না। সো জিব্রানের ভাষ্য হচ্ছে যে এটা হচ্ছে যে মাথায় যদি 3টা শিং টাইপের কিছু থাকে, মানে উপরেরটা সবচেয়ে লম্বা, 2 সাইডেরটা একটু শর্ট, সো একটু ট্রায়াঙ্গল, একটু পিরামিড টাইপের, একটা ত্রিভুজ টাইপের একটা ব্যাপার এই মাথাটা উপরে। সো জিনিসটা প্রচণ্ড ইন্টারেস্টিং। এবং এই জিনিসটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই অ্যাজ ইফ মুখটার মধ্যে কোনো একটা ভালো একটা ব্যাপার আছে আর কি, মানে মুখের শেপটা আছে, শেপের মাঝখানের দিকটা আবার কালো, মানে আছে এই জায়গাটাতে কোনো হেড সিগনেচার নেই, মানে পুরো একটা ব্যাকগ্রাউন্ড ওয়ালের হিট সিগনেচার। ও মাই গড, এটা খুব ইন্টারেস্টিং। মানে অ্যাজ ইফ একটা জিনিসের মাথা আছে, মাথার আউটলাইনটা আছে, কিন্তু মাঝখানে কিছু নেই, এই জায়গাটা খালি। আর মাথার মধ্যে যদি 3টা শিং টাইপের হয় উঁচু, এখানে একটা, এখানে 2 সাইডে 2টা, 2 সাইডের সাইডগুলো একটু ছোট, মানে খুবই উইয়ার্ড একটা জিনিস। এবং ওইটা যখন আমরা দেখছি, আমরা কেউ ধরতে পারিনি, আমরা বলতে আমরা এটা তোমার কি হচ্ছে এটা সেটা, এবং আমরা বারবার ওই দেয়ালের দিকে তাকাইতেছি, দেয়ালে কিচ্ছু নাই, দেয়াল এমনি অন্ধকার রুমের মধ্যে, আমরা 3 ফ্রাইডে চলতেছি, বাট ওখানে কিচ্ছু নাই, আমরা এখানে দাঁড়ায় আছি, ওখানে কিচ্ছু নাই, আমরা দাঁড়ায় আছি। এবং এটা প্রায় কত মানে আমরা বোধহয় 3-4 মিনিট আমরা দাঁড়াইছিলাম, তারপর আমরা ভিডিও করা শুরু করছি, যেটা আমাদের এবং ভিডিওর মধ্যে আমাদের এখনো ফুটেজটা আছে, জিনিসটা চোখের সামনে মিলে যায়, এবং মিলে যাওয়ার সিস্টেম মানে ওয়েটা খুব অদ্ভুত। সেটা হচ্ছে যদি ফ্লোরের নিচে, ফ্লোরে যদি কোনো একটা সে চোরা একটা থাকে না যে হিডেন কোনো দরজার মতন থাকে ফ্লোরের মধ্যে, বুঝতে পারো, ওটা যদি খুলে দেওয়ার পরে সাথে সাথে ফ্লোরের মধ্যে ঢুকে গেলে যেরকম হবে, হ্যাঁ ঠিক ওই হবে নাই।
ওইভাবে নাই, এবং এই ফুটেজটা আমাদের কাছে আছে প্রায় 25 সেকেন্ডের মতো আছে, রাইট? তো অনেক রান্ডম ফুটেজ। হ্যাঁ, ইট ওয়াজ দেয়ার ফর লং টাইম। আমরা অনেকক্ষণ ধরে তাকায় আছি, বিকজ আমরা ইনফ্যাক্ট দিস ইজ দ্য ফার্স্ট টাইম উইভ অ্যাকচুয়ালি সিন সামথিং। মানে কিছু একটা মনে হচ্ছে যে দেখছি, মানে যদিও সামনাসামনি চোখে না, মানে আমরা ইনফ্রারেডে দেখছি, বাট কিছু দেখছি মনে হচ্ছে আর কি। মানে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, এবং জিনিসটা যে মিলে গেছে এটা মানে নট যে বাতাসে মিলে গেল। এখন আমার কথা হচ্ছে একটা হিট সিগনেচার কিভাবে দাম করে মানে এইভাবে হারিয়ে যায়, রাইট? মানে এটা আমাদের কাছে খুব ভুল ছিল যে ওখানে কোনো আলো ছিল না, এই জিনিসটা যে বেশি আলোতে হিট বেশি জেনারেটেড হয়েছে, এরকমও কোনো ব্যাপার ছিল না। বাট জিনিসটা ইট ওয়াজ প্রিটি মাচ স্কেয়ারি আর কি। একদম মানে এবারের মতো আমরা তিনজন অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছি। মানে আমি কিন্তু নিজে কি করি, যে রুমটা কিছু আমি দৌড়ে এখানে যাই, আমি তখন যাইও নাই, আমি অনেকক্ষণ দাঁড়াচ্ছিলাম। যখন জিনিসটা ধরবে, যখন দেখি নাই তখন দৌড়ে গেছি, তখন সাহস এসেছে নাই তো দেখি কি এখানে এটা একটা অবস্থা। ওটা আমার মনে হয় সমস্যা হিউম্যান শিপগুলো প্রবলি যাইতে সময় একটা উল্টা পাল্টা জিনিস দেখে বলছি তো, কিন্তু আমরা এর কিছু দেখিনি। আচ্ছা, উইভ বিন ডুইং দিস ফর 1.5 বছর। ইটস দ্য ফার্স্ট টাইম উইচ উই স সামথিং। সো এবং তিনজন হ্যাঁ, দুজন তিনজন দেখে লাইক আর আরেকটা কিছু আমাদের মাথায় করছিল যে নলেজ যদি চলে যায়। হ্যাঁ, এটা ওটা এত ছিল যে নলে দিতে ওইটা খুব স্টিপ, এবং ওটার মানে শেপটা মানে মানে ওটা দাঁড়ায় মানে আমরা তো চেহারা কিছু দেখতেছি, রাইট? বাট মনে হচ্ছিল কি যে ও খুব বোল্ডলি মানে এখানে দাঁড়ায় আসছে, মানে সে নড়বে না, মানে সে দেখতেছে আমাদের, এই টাইপের একটা ফিলিং ছিল আর কি। মানে জিনিসটা দেখে ভালো লাগছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো বেশ কিছুক্ষণ পরে আমরা যখন দৌড় ওখানে গেছি, ওখানে কিচ্ছু নাই, এবং ওখানে যে গেলে একটু গরম লাগবে সেটাও না, মানে দ্যাট ওয়াজ প্রিটি উইয়ার্ড। এবং ওর পরে সাথে সাথে আমরা লাইটটা জ্বালাইছি, আমরা অনেকক্ষণ ইয়ে করছি, আর কিছু পাইনি, এবং ওখানে উই কল ইট অফ যে আজকের ইনভেস্টিগেশন শেষ, আমাদের যা পাওয়ার পাইছি এটা থাকলো। এবং আমাদের প্ল্যান হচ্ছে ডেফিনেটলি আমরা আবার এখানে যাব, আবার একটু বোঝার জন্য, বিকজ নতুন একটা আইডিয়া মাথার মধ্যে আসছে, সেটা হচ্ছে যে হোয়াট ইফ এই রুমটার নিচে কিছু আছে। ও আচ্ছা, হোয়াট ইফ রুমটার নিচে কিছু আছে, এইটা নিয়ে অনেকদিন ধরে আমার মাথায় বাড়ি খেতেছে। এটা বেশি দিন আগের কথা না, এই লাস্ট অনেকদিন ধরে এটা বাড়ি খেতেছে। যে সো আমরা চেষ্টা করবো যে নিচে মানে কিছু ইনফরমেশন, মানে কিছু জানা করা যায় কিনা, বা হাত থেকে কিনা আসলে যদি নিচে যাবে, মানে রাইট, হয়তো বা উল্টাপাল্টা কিছু থাকতেই পারে নিচে। মানে আমি কোনো এনটিটি বা কিছুর কথা বলছি না, কোনো জিনিসও থাকতে পারে যেটা ডিস্টার্ব করতেছে। মানে আমি আমার কাছে অদ্ভুত লেগেছে। আমি যতক্ষণ পর্যন্ত আমি শুনছিলাম, ততক্ষণ পর্যন্ত আমার খালি মনে হচ্ছিল বারবার করে যে হ্যাঁ, আপনার মধ্যে ওই মেয়েটাকে দেখবেন, ওই মেয়েটাকে দেখবেন। কিন্তু হলো পুরো একবার ধাম করে অন্য এবং আমার কাছে যেটা মানে আমার এক্সপ্রেশন যেটা, বা আমাদের বৈশিষ্ট্য এক্সপ্রেশন যেটা, যে ওই মেয়েটা যে মারা গিয়েছে, আমার ধারণা এটা পরীক্ষায় ফেল করে দুঃখে মারা যায় নাই, এখানে অন্য কোনো একটা কাহিনী আছে। এখানে এই যে অন্য কোনো মানে খুব বাজে ধরনের কোনো একটা কিছু একটা আছে যেটা কিনা ওকে ড্রাইভ করছে ওইদিকে নেওয়ার। মানে মেয়েটা প্রবলি এমনিতেই ইনসিকিউর ছিল, পড়াশোনা নিয়ে বাসায় হয়তো প্রেশার ছিল, যেটা আমরা সবাই ছোটবেলায় বাসায় অনেক প্রেশার গেল। সো ওই এন্টিটি প্রবলি টুক অ্যাডভান্টেজ অফ ইট, ওই ইনসিকিউরিটিজ অফ ভয় নিয়ে মানে কিছু একটা করে তারপরে। খুবই আজব, মানে জিনিসটা খুবই আজব। কারণ মেয়েটা খুব নর্মাল একটা মেয়ে ছিল, ওর ফ্রেন্ড যার সাথে কথা তো বললাম, শি ওয়াজ লাইক এটা হইতেই পারে না যে না, আমরা প্রথমে বলছি এটা কি তোমার বন্ধু থেকে বলতেছি সেটাই আর না, তারপর সাড়ে 3 জনের নাম বলো যে সুইসাইড করলে এরা করবে, সেটা ও কয়েকটা ফ্রেন্ড আছে, এরা যে কোনো সুইসাইড করতে পারে, কিন্তু এই সুইসাইড করার মতো না। এবং এইটাই পুরো ভেরিফাই করার জন্য আমরা আরেকজন যখন গেছি তখন সেম কথা বললো, ও যে ওই কাজিন যে বললো ওরও সেম কথা বললো। মানে সো এই জিনিসগুলো তখন থেকে আমাদের বাড়ি দিচ্ছে যে জিনিসটা বোধহয় অন্য জায়গায়, জিনিসটা এদিকে না, বা সবাই যে মনে করছে এটা। সো তারপরে আমরা যেটা করছি যে আমরা বাসা থেকে আসার সময় বলছি যে এই রুমের মধ্যে আপনারা ইয়ে করেন না, থাকেন এই রুমে কেউ থাকে না, ওরা অ্যাকচুয়ালি হয়ে রেখে দিচ্ছে। বাট গেস্ট হাউসের দরকার নেই, এই রুমে থাকারই দরকার নেই। ইনফ্যাক্ট আমরা এটাও বলছি যে এই বিকজ আমার মনে হচ্ছে যে নিচে কিছু থাকতে পারে, বা উপরে নিচে যেটাই হোক। সো বলেছি যে ছাদেও ওই পোর্শনে যাতে কেউ না যায়, যাতে না যায়, দরকার নেই। জিনিসটা আমরা এটা যদি আসলে দেখতে পারেন, নিচের ব্যাপারে যদি আসলে খোঁজ খবর নেওয়া যেতে পারে, আসলে কিন্তু ভালো হয়। ওই যদি অদ্ভুত কিছু যদি বেরিয়ে আসতে পারে, বলা যায় না, পুরো একটা এপিসোড হয়ে যাবে। হ্যাঁ, উই রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট। এই মুহূর্তে আমরা একদমই সময় পাচ্ছি না। আমরা সবাই সেকেন্ড সিজনের কথা বললেন, সেকেন্ড সিজনে হয়তো এটা করবেন। ইনভেস্টিগেশন আমরা এখন যাই করি, ফার্দার ইনভেস্টিগেশন যেগুলো কোনো অবস্থাতে আমরা ফার্স্ট সিজনে দিতে পারবো, রাইট? আমাদের ওই জিনিসটা মোটামুটি অলরেডি আপনারা গুছিয়ে নিয়েছেন যে কি করতে। তা বিকজ আমাদের প্রবলেম বা প্ল্যান যেটা ছিল যে আমাদের নাটক প্লাস ইনভেস্টিগেশন। সো নাটক তো সব রেডি, রাইট। নাটক সব হয় লেখা হয়ে গেছে, বাট হয় সব শুট হয়ে গেছে। সো এখন ইনভেস্টিগেশন হ্যাজ টু বি ওইটা রিলেটেড।
একদম এখন এটা যদি আমরা করতে যাই ওটার জন্য আবার নতুন নাটক মানে আরেক একটা ঝামেলা বিশাল- করে দেবো। এটাই আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে। আমি দেখতে পাচ্ছি যে SMS করেছেন আমাদেরকে স্রোতস্বী আচ্ছা স্রোতস্বী লিখেছেন এবং আমাদেরকে অর্পা SMS করেছেন এবং ভৌতিষ্ঠির সাথে যোগাযোগ করতে চাই, প্লিজ কোনো ওয়ে বলেন। email@bautis.com ইমেল @voltis.com এখানে আপনার ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন সরকারি আরতে রানাফুর্তিত কন্ট্যাক্ট করে রেডিওফুর্তিত কন্ট্যাক্ট করা যাবে। আর সাথে 4 লাখ টাকা আর সিভি দয়া করে সিভি টিভি তার আপাতত হ্যাঁ সিডি দেও রাস্তা তুমি রাখো আমাদের অরিজিনাল একটা প্ল্যান ছিল অনেক আগে যে আমরা প্রবলি ভূত এফএম ভূতিস্ট কিছু গেস্টেস নিয়ে উইল অ্যাকচুয়ালি গো সামওয়্যার বাট আমরা ফার্স্ট সিজনে সাহস করছি না ওকে ফাইন না সাহস করছি না বাট ডেফিনেটলি সেকেন্ড সিজনে ইট উইল বি এ ফ্যাক্টর যে আমার তো এটা আরো অন্য মানে সেকেন্ড সিজনটা আরো অন্যরকম হবে একদম। হ্যাঁ বাঙালি ইজিলি বোর্ড হয়ে যায় সেকেন্ড সিজন দিয়ে পুরো তারপরে বোর্ড হয়ে গেছে মামতা বলতে লিপু লিখেছেন আমাকে SMS করেছেন আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি পার্থ SMS করেছেন। ওনাকে সিলেট থেকে SMS করেছেন হালকা বৃষ্টি আর ভয়ঙ্কর মেঘের গর্জন আর ভূত FM শুনে চারিদিক ভূত FM শুনছেন চারিদিক অন্ধকার করে। এছাড়া আমাদেরকে SMS করেছেন রিপন জিগাতলা থেকে। সবুজ আমাদেরকে SMS করেছেন আচ্ছা একাই আচ্ছা জিগাতলা আচ্ছা এবং তিনি বলছেন যে আমি অনেক কিছু দেখেছি যেটা সবার সাথে শেয়ার করতে চাই। আপনি ভূত FM @radiofurti.fm এখানে ইচ্ছা করলে আপনি আমাদেরকে ইমেল করে দিতে পারেন। অবশ্যই নাম ঠিকানা এবং একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বার আপনাকে পাওয়া যাবে সেরকম একটা ফোন নাম্বার দিয়ে। আর সবুজ লিখেছেন যে আমি আর ঘুমাতে পারবো না ব্রাদার। ওকে ব্রাদার আজকে জেগেই কাটান না হয়। আর সরকারও আমাকে এসএমএস করেছেন জীবননদী থেকে যে বাজেটে ভূতের জন্য কোনো বরাদ্দ নাই কেন, বাজেট সোশ্যাল রিসেন্টলি এবং ভূতদের জন্য আসলে কোনো বরাদ্দ নাই। আচ্ছা খুব একটা ব্যাপার। এছাড়াও হচ্ছে আমাদেরকে তারাগ এসএমএস করেছেন খুলনা থেকে, মারার ভূত এসএমএস করেছেন। হ্যাঁ সরকার ভূতটা খুব ভালো লেগেছে। হ্যাঁ আল্লাহর মস্ত এসএমএস করেছেন আমাদেরকে, বিটি এসএমএস করেছেন। আমি আমার চোরাশন না হ্যাঁ এই আমাদের সাথে আজকে আরমান আছে এবং সবাইকে আমি আবার জানাচ্ছি আরমান তো সিঙ্গেল। এনিওয়েজ আরমান হাই বলো। আর মানে আম্মু আন্টি খুব চিন্তিত এই ব্যাপারে। আচ্ছা হ্যাঁ আরমান সব তোমার আমাদের ভোকেশনের যত মেয়ে ফ্যান আছে ওদের জন্য হ্যালো বলো। হ্যালো আচ্ছা আমার একটা খবর আছে, সেটা হচ্ছে যে আচ্ছা আগে বলি যে আরমান ভাই আছেন এখানে, সবাই তো আছেন, ভৌতিষ্ঠ আছেন, তো অনেক ভালো পরে জয়েন করেছেন। বা আপনারা ইচ্ছা করলে শাউট লিখে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর কারণ আপনাকে গুড নিউজ কি যে 3 দিন মানে গত মাসের লাস্ট উইকে আপনি যে ঘটনা বলেছেন সেই ঘটনা শুনে কি এখনো অনেকে ঘুম হয় না। আজকে আমি SMS পেয়েছি। আসলে আপনার জীবন ভাই ছিলেন, আনফর্চুনেটলি আছে জীবন ভাই নাই এবং হ্যাঁ আজকে খুবই দরকার ছিল। অসুস্থ ছিলেন এবং আজকে ঝামেলা হয়েছে একটা, সেটা হচ্ছে মানে যাই হোক তো সেটা দিয়ে এখন মানে কি বলবো যে সেই ঘটনাটা নিয়ে তো সবাইকে একটু হাই আরেকবার বলেন সবাই। মানে আমি হাঁপায় গেছি নয়তালে উঠতে উঠতে হঠাৎ করে একদম এখনো হাঁপাচ্ছি। মানে প্রথমবার হাই বলেছেন মেয়েদেরকে, তো ছেলেরাও হাঁপাতে হবে না, ছেলেদের জন্য উনি একবার হাই বলবেন। আচ্ছা ছেলেদের জন্য হ্যালো বলেছে। সো আজকে কি কোনো ঘটনা আছে আর আমরা কি শুনবো? আসলে কিন্তু সময় আছে বেশ। আচ্ছা রিসেন্টলি ওই যে যেদিন সুমন ভাই চলে গেল আব্বু তো তখন পরের দিনে হসপিটাল নিয়েছিলাম আব্বুকে। আমি সুমন ভাইকে না বলা হয়নি, জিবরান ভাইকে বলাইছি। তো এরকম আব্বু হসপিটালে আছে, তো আম্মু আবার বিদেশ থেকে আসবে, তো বড় ভাই গেছে আম্মুকে নিয়ে আসতে। তো আমি আব্বুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছি। তো আমার কাছে জাস্ট বাসায় একটা চাবি, 2টা চাবি না, বাসায় 3টা লক আছে, একটা চাবি। তো আমি একটা লক খুললাম, আব্বুকে হসপিটাল নিয়ে এসে আব্বু দাঁড়ায় আছে গেটে, একটা খুললাম আর একটা দেখি লক করা, তো ওইটা চাবি আমার কাছে নেই। তো বড় ভাইকে ফোন করলাম, ফোন করে বললাম কি ব্যাপার মাঝখানে দরজা লক করে রাখছো তুমি আব্বুকে, আমি এখন ঢুকাবো কেন? বলে 1-1.5 ঘন্টা ওয়েট করে আমি আসতেছি। তা আব্বু বলতেছে যে চাবিওয়ালা নিয়ে আসো, চাবিওয়ালা এনে খুলে দিবে। তো আমি তুমি মাত্র হসপিটাল থেকে আসছো, তোমার অপারেশন হয়েছে, মানে তার উপর আব্বুর ব্যান্ডেজ করা, তা আমি তুমি কেমনে দাঁড়ায় থাকবা? তো আমি তো খোলার তো কোনো উপায় নেই। আমি জানি না তো দরজা ভেঙে ফেলি। আমি দরজা বারবার হাত দিয়ে ধাক্কা মারতেছি আর বলতেছি খোলে মারতেছি। তা আব্বু বলতেছে পাগলামি না করে নিচে গিয়ে ডেকে আনো, 1 কিলোমিটার হাঁটলি তো পাবা। আমি বলছি না আমি দরজা খুলবোই যেমনি হোক। তো বলতেছে কেমনে খুলবা, পাগলামি করার দরকার নেই। আবার এসএমকে ফোন দিয়েছি, আমি বলছি তুমি তাড়াতাড়ি আসো। 5 মিনিট দাঁড়াইছি, দরজা বারবার লকটা ঘুরাইতেছি, এরপরে চিৎকার দিয়ে ধাক্কা দিয়ে আমি জাস্ট বলছি খোল, সাথে সাথে টিক করে একটা সাউন্ড দিয়েছি। আচ্ছা আমি মোচড় দিছি, দেখি খুলে গেছে দরজাটা। আব্বু আর ঢুকতেছে না, আমি ঢুকছি, আমি আব্বুকে বললাম ঢুকো। আব্বু দাঁড়াইতে পারে, এটা কি হলো? আমি ঢুকো, দরজা খুলছে ঢুকো।
তো বলে কেমনে খুললে এটা? আমি বলছি, আমি জানি না তো। বলে কিছু দিছো নাকি? আমি বলছি না, চাবি তো আমার কাছে নেই। তো আব্বু আমার হাতের থেকে চাবির রিংটা নিয়েছে, নিয়ে প্রত্যেকটা চেক করতেছে। তখন বলি এই চাবি তো তোমার কাছে থাকার কথা না, কারণ চাবিটা তো একমাত্র ওই চাবিটা আব্বুর কাছেই আছে, এখন আমরা কখনো এটা লক করি না। আচ্ছা তো পরে বলে ভিতরে ঢুকছি, তো আমি আব্বুকে বলছি তুমি রেস্ট নাও, আম্মু এসেন, বড় ভাই আম্মুকে আনতেছে 6টার দিকে আসবে। তো আব্বু দেখি ড্রয়িং রুমে বসে এরকম তাকায়, মানে চোখ বড় বড় করে আমার দিকে তাকায় আছে। বলে কিছু করছো তুমি? আমি বলছি, আমি কিচ্ছু করি নাই। তখন বলে তো দরজা খুললো কেমনে? আমি বলছি জানি না, আমি যে ধাক্কা মারছি, খুলতে বলছি খুলে গেছি। ওকে, এইটা একটা হচ্ছে কি ভূতি, মানে অনেকে ভূতি দিব। না সেটাই মানে আজব, ব্যাপারটা খুবই আজব, অনেক বেশি আজব। তো তোমার কাছে কি আজব লাগছে? আমার কাছে একটু আজব লাগছে। আমার সাথে সবচেয়ে বেশি আজব লাগছে জিবরান ভাইয়ের সাথে একটা কাহিনী। আচ্ছা, টেবিল নিয়ে আমরা আসছি এখানে। তো জিবরান ভাইয়ের সাথে বসে কথা বলতেছি, তো উনি ওনার ব্যাপারে একটা কথা বলতে বলছে। তা আমি ওই দিন বাসে চলে গেছি। পরের দিন তারপরের দিন মানে 2 দিন পরে আমি ওনাকে ফোন দিছি। তা আমি বলছি আমি জাস্ট চোখটা বন্ধ করছিলাম, তা আমি আপনার মাথার চারপাশে দেখলাম লাল কালার, অনেক রেড, এন্ড আপনার ক্লোজ একটা মানুষের সাথে অনেক ঝগড়া লাগবে, মানে পাটায় ঝগড়া লাগবে। তো উনি কিছু বলে নাই, না বলে টলে বলছে আচ্ছা ঠিক আছে দেখি। হ্যাঁ বলে কয়দিনের মধ্যে? আমি বলছি এই তো রিসেন্টলি 7-8 দিনের মধ্যে হারতে পারে। আজকে দেখা হয়েছে, আজকে তখন বলছে যে যেটা বলছে ওইটাই হয়েছে। ইনফ্যাক্ট ওনার নাকি এরকম একটা ক্লোজ মানুষের সাথে খুব ঝগড়া লাগছে। এইটা হয়েছে জীবন ভাই। এটা কিন্তু প্রতি সপ্তাহে আর খান্ত আজকেও গিয়ে চোখ বন্ধ করবো, আবার দেখবো না। এটা তো এরকম কিছু হতে পারে। যাই হোক, আমিও জীবন ভাইকে খুবই ক্লোজ মনে করি। আমার সাথে আমি একটু আগে ঝাড়ি খেয়েছি আসলে। দেখা যাক। তবে আজকে এখন ভালো হতো, কারণ যে আজকে ওই যে টিঙ্গান যে দেখেছেন না, মানে জিব্রানের একটা মারাত্মক হতো আসলে। হ্যাঁ জিব্রান অনেক এটা নিয়ে অনেক 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 সেটাই। এবং জীবন ভাই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে জীবন ভাইয়ের যে বইয়ের মধ্যে কিছু একটা আছে, যে এই জিনিসটা খুবই অদ্ভুত লেগেছে জিনিসটা শুনে, যে আমরা এখনো জানি না হোয়াট দ্য কানেকশন ইজ উইথ দ্য বই, এবং নিচে কি আছে। হ্যাঁ, কোনো আমরা কোনো কানেকশন করতে পারি না, রাইট। বাট থিংস হ্যাপেন অ্যান্ড ইট স্টার্টেড উইথ দ্য বুক। বাট বইটাই কি ট্রিগার করছে না কি হয়েছে না কি? মানে আমরা এখনো কিছু শিওর না, আমরা কোনো রকম কনক্লুশনে এখনো আসিনি। যে কারণে বললাম যে আমরা আবার ডেফিনেটলি যাবো এখানে। ওকে, যে আমাদের বুঝতে হবে আবার। এখন তো আমরা টাইম পাচ্ছি না ওইভাবে। পার্সোনালি আমি খুব বিজি আমার কাজ নিয়ে এই মুহূর্তে। সাকিব অফিস নিয়ে বিজি, জীবন অ্যালবাম হ্যাঁ সেও সবকিছু নিয়েই। সবকিছু নিয়েই, হ্যাঁ সবকিছু নিয়েই অ্যাকচুয়ালি বিজি। সো এখন বুঝতে পারছি না কিভাবে কি করবো, বাট ডেফিনেটলি আমরা এখানে আবার যাবো। সো আমাদের হাতে আর কি সময় আছে? হ্যাঁ সময় আছে, সময় আছে। ওকে, হ্যাঁ আমরা সাকিব ওটা বলবো নাকি? 10 মিনিট আছে, বাস্কেটে বলে নষ্ট করতে। নষ্ট করার দরকার নেই, ওটা খুবই তাহলে আমরা তাহলে যেটা করবো তাহলে শেষ করে, তাহলে যদি নাই মোটামুটি ইনফরমেশন বা কিছু দিয়ে আমরা শেষ করে দিয়ে হচ্ছে মানে ভৌতিক সম্পর্কে কিছু শুনি। ওই দিন দেখলাম ফেসবুকে নতুন একটা গ্রুপ খুলেছে, ভৌকিস্ট কবে দেশকে ইতিহাস। ওখানে আমার মেম্বার আছে 500 করে দেখলাম। আচ্ছা, জাতির কাছে এটা আমাদের প্রশ্ন, কবে আসবে, কেন যে ওরা এরকম করছে আমি বুঝতে পারছি না। বাট হ্যাঁ অবশ্যই আমার কথা চাটার সাথে এটা চলো তাড়াতাড়ি কানে গায়ে রাসা আনবে, বলে দিও। হ্যাঁ সেটা আমি বলবো আগে, অবশ্যই এইসব ঠিক না, এগুলো খুব খারাপ হচ্ছে। না মানে অনেক সিরিয়াস নোট, মানে আমরা আসলে তো চাচ্ছি জিনিসটা যাতে টিভিতে যায়। কজ এটার পরে আমরা নতুন আরেকটা রিয়েলিটি টিভি শোর কাজ শুরু করবো, ওটা দেশের বাইরে। এই আমি আর সাকিব যাবো। সো ওটা আমাদের জন্য আরও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো যেই কারণে ভর্তিটা আমাদের শেষ করা খুবই জরুরি। বাট আমরা আসলেও যাবতীয় ঝামেলা, যাবতীয় কাজ নিয়ে আমরা এত বিজি, এবং আমাদের কিছু যে কুফা টাইপেরও লাগছে, যে বললাম না নাটকগুলো সব বাইরে গেছে, আর ড্রাফট ক্যাশ করেছে। সো আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটা শেষ করে টিভিতে দিয়ে দেওয়া। দেশকে থেকে আমরা এখন লুকিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছি। সো ডেফিনেটলি আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি পারা যায় আনতে। বাট মিনওয়াইল আমরা ভূতে এখানে মোটামুটিভাবে তো আমরা আসছি, আমরা বলতে থাকবো আর কি। এই হচ্ছে সিচুয়েশন। ওকে শাকিব ভাই, না আজকে আমার বিশাল শো ছিল। আচ্ছা 18টা গান করতেছে, 17টা 18টা আমি ডেড। ওকে ওকে তাহলে শেষ করি আমরা। আমার ভাই কিছু বলবেন? আজকে কিছু বলার নেই। ওকে, আমাদের কাছে অনেকেই এসএমএস পাঠাচ্ছেন, কিন্তু অনেকেই না আমরা উইল বি ব্যাক ইনশাআল্লাহ নেক্সট উইক আমি বোধহয় ঢাকায় নাই। কেমনে ঢাকায় আসো? অবধ প্রেজেন্টেশন তার পরের উইকে প্রায় তো ডেফিনেটলি আমাদের না নেক্সট উইকের পরের উইকে আমরা আসবো, কারণ নেক্সট উইকে আমাদের একটা আমরা যে প্ল্যান করছি একটা সিরিয়াস জায়গায় যাওয়ার, মানে এক চরম একটা জায়গা। এটা আমরা নর্থদের যে ভতেস্টের জন্য করছি, বাট আমরা যাবো। মানে ওইটা এখন পর্যন্ত আমাদের জানার মতে সবচেয়ে মানে ভয়ঙ্কর হওয়ার। ভয়ঙ্কর জায়গা হবে। তো তাহলে তো সবার মনে হয় আবার সবাইকে ভয় পাই দিচ্ছেন অলরেডি।
পরের উইকে আমরা এখন আমাকে নেক্সট দেন যে ম্যাক্সিমাম ইমেলের মতো থাকবে সুমন ভাইকে প্লাস না শোধ করেন, সুমন ভাই যেন না যায় এরকম, মানে যেহেতু বলছেন যে ভয়ঙ্কর যায়। না না, আমরা অনেক প্রিকশন নিয়েছি। আমরা অনেক প্রিকশন নিয়ে যাই আর আমরা অনেক স্টাবার্ন। তো আরবিন যত বলবো তত আমরা ইন্সপায়ার্ড। আমি বেশি ইন্সপায়ার হয়েছিল। ওকে, তো আমরা মানে কি বলবো যে আমরা সবথেকে বেশি ওয়েট করছি আসলে যে ভৌতিক টিমের যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন অলরেডি মানে আপনাকে মানে ফার্স্ট সিজনের কাজ মোটামুটি শেষের দিকে, আপনারা বুঝতেই পারছেন বারবার করে যেটা আমাকে জিজ্ঞেস করেন যে কবে দেশ টিভিতে আসবে। খুবই দ্রুত আসছে এবং আমরা সেকেন্ড সিজনেও এটা শুনলাম যে অনেক বেশি রকমের মানে মজার কিছু বা ডিফারেন্ট কিছু থাকবে। সো আমরা সেটা বলবে ফার্স্ট সিজনে দেখিনি, সেকেন্ড সিজন না না, ওটা হলে তো আমরা তো 7 পর্যন্ত প্ল্যান আছে, তো নয় না, ওটা না পরে বলি সিজন 7 প্ল্যান। আরমান ভূত আরমানকে জিজ্ঞেস করেছেন যে ভাইয়া হাউ আর ইউ, হ্যালো ভৌতিস্ট। এই কি দরজাটা ওকে, সো আমরা অনেকেরই SMS এখনো পেয়ে যাচ্ছি। তো আপনাদের SMS গুলো আমরা সযত্নে রেখে দেবো এবং পরবর্তী সপ্তাহে আমরা চেষ্টা করবো আপনাদের SMS গুলো পড়ার। আরও একবার বলে দিই যে আমাদেরকে ইমেল করার অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, bhutfm@radiofurti.fm। এমন নয় যে সবসময় আপনার এক্সপিরিয়েন্সই আমাদের কাছে শেয়ার করতে হবে। এমন থাকে যে আপনাদের এলাকায় একটা প্রচলিত ঘটনা আছে, যে ঘটনাটা সবাই জানে, একটা পুকুর নিয়ে ঘটনা থাকতে পারে, একটা কুয়া নিয়ে ঘটনা থাকতে পারে, সেই ঘটনাগুলো আমাদের কাছে লিখে পাঠান এবং আপনারা হয়তো আপনাদের মানে কি বলবো যে মানে দাদা দাদি নানা নানি এদের কাছ থেকে অনেক ঘটনা শুনে থাকেন যেগুলো এলাকার সবাই জানে আর কি। এরকম ঘটনাগুলো আমাদের কাছে জানিয়ে দিন। অ্যান্ড সেটার জন্য আপনাদেরকে আমাকে ইমেল করতে হবে, অবশ্যই ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। এবং আমরা আবারও নেক্সট উইকে তো ফিরে আসছি এবং তারপরের উইকে আবারও ভৌতিক সহ ফিরে আসছি। সো স্টে টিউন। আজকে এখানে শেষ করছি, টাটা।